সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ লেসন 2 দ্য রিডল এই সম্পূর্ণ প্রশ্নটির বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে এই লেসন 2 তে সমস্ত অ্যাক্টিভিটি বা সমস্ত প্রশ্নের সলিউশন বা উত্তর আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই পুরো লেসনটার বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে এখান থেকে। এবং এই লেসনটির মধ্যে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে বা যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এই লেসন থেকে যদি তোমাদের কোনো প্যাসেজ তুলে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজটির বাংলা অর্থ তোমরা যেমন খুব ভালোভাবে বুঝতে পারবে, তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তর তোমরা কিন্তু অনায়াসে লিখতে পারবে পরীক্ষার খাতায়। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 7 এর ইংলিশ লেসন 2 দ্য রিডল এই সম্পূর্ণ লেসনটির বাংলা অর্থ এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে তার উত্তর বা সলিউশন। তো দেখো লেসনটির নাম কি দেওয়া হচ্ছে, দ্য রিডল। রিডল মানে হচ্ছে ধাঁধা, প্রশ্নের ধাঁধা আর কি, ঠিক আছে। তো প্রথমে দেওয়া আছে লেট স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে শুরু করা। তো চলো শুরু করি। দেখো এখানে প্রথমে দেওয়া আছে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। তো আকবর ওয়াজ মানে ছিলেন, আকবর ছিলেন, ওয়ান মানে হচ্ছে একজন, অফ দ্য গ্রেটেস্ট, গ্রেট মানে হচ্ছে কি মহান, গ্রেটার মানে মহান আরও মহান, আর গ্রেটেস্ট মানে মহানতম। তো আকবর ছিলেন একজন মহানতম এম্পারার্স অফ ইন্ডিয়া, এম্পারার মানে হচ্ছে রাজা বা সম্রাট। তো ভারতবর্ষের, ইন্ডিয়া মানে ভারতবর্ষ, তো ভারতবর্ষের একজন মহানতম সম্রাট ছিলেন ওকে আকবর। এরপরে হি বিলংড টু দ্য মুঘল ডাইনাস্টি, ডাইনাস্টি মানে হচ্ছে সাম্রাজ্য বা রাজত্ব। তো হি বিলংড টু মানে হচ্ছে অন্তর্ভুক্ত থাকা, ঠিক আছে। হি মানে হচ্ছে তিনি, তো তিনি অন্তর্ভুক্ত ছিলেন দ্য মুঘল ডাইনাস্টি অর্থাৎ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন এই সম্রাট আকবর। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, হিজ 9 অ্যাডভাইজার্স। দেখো হি হ্যাড মানে তার ছিল, ইন হিজ কোর্ট, কোর্ট মানে হচ্ছে তার রাজদরবার, তার রাজদরবারে দ্য 9 জেমস, 9 জেমস মানে হচ্ছে নবরত্ন, জেমস মানে রত্ন, ঠিক আছে, নবরত্ন। হিজ 9 অ্যাডভাইজার্স অর্থাৎ হিজ মানে কি তার, 9 অ্যাডভাইজার্স মানে উপদেষ্টা বা তিনি উপদেশ দেন বা পরামর্শ দেন রাজাকে, তাদেরকেই বলা হয় অ্যাডভাইজার। তো এই নবরত্ন ছিল সম্রাট আকবরের উপদেষ্টা, ঠিক আছে। এরপর ওয়ান অফ দিজ জেমস ওয়াজ বীরবল, নন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। দেখো ওয়ান অফ দিস মানে এই যে নবরত্ন ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কে, ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল, একজন জেমস বা রত্ন ছিলেন তার নাম ছিল বীরবল, ঠিক আছে। নন মানে পরিচিত, ফর হিজ উইট অ্যান্ড উইজডম, উইজডম মানে হচ্ছে জ্ঞান, উইট মানে হচ্ছে বুদ্ধি। তো এই বীরবল তার জ্ঞান এবং বুদ্ধির জন্য পরিচিত ছিলেন। তো এরপর পরের অংশটা আমরা পড়বো। তার আগে দেখো এখানে তোমাদের ছবি রয়েছে, পিকচার রয়েছে এবং এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে যদিও আসে না, তবুও আমি তোমাদের একবার বলে দিচ্ছি এখানে কি বলা হয়েছে। দেখো লেট শেয়ার, চলো শেয়ার করি। ক্যান ইউ নেম অ্যানি আদার ফেমাস এম্পায়ার অফ ইন্ডিয়া, বলা হচ্ছে তুমি কি ভারতবর্ষের আর কোনো রাজার নাম বলতে পারবে। এম্পায়ার মানে হচ্ছে রাজা, তো কোনো রাজার নাম যদি তুমি জানো সেগুলো বলবে। অনেক রাজা ছিল ভারতবর্ষে, যেমন সম্রাট অশোক, শিবাজি, ছত্রপতি শিবাজি, ঠিক আছে। তো যে কোনো রাজার নাম তুমি বলতে পারো যেগুলো তোমার জানা রয়েছে সেগুলো। এরপর হোয়াই উড আ পারসন বি কল্ড আ জেম, তো কোনো ব্যক্তিকে কেন জেম বা রত্ন বলা হয়, কারণ সেই ব্যক্তি যখন খুব ভালো হয়, তার জ্ঞান বুদ্ধি খুব বেশি থাকে, তখন তাকে আমরা জেম বলতে পারি। এরপর ক্যান ইউ নেম অ্যানি আদার জেম অফ আকবরস কোর্ট আদার দ্যান বীরবল, অর্থাৎ বীরবল ছাড়া এই আকবরের কোর্টে বা আকবরের রাজদরবারে যে নবরত্ন ছিলেন, ঠিক আছে, তাদের আর বীরবল ছাড়া আর একজনের নাম তুমি বলতে পারবে। তো যেমন তানসেন ছিল, ঠিক আছে, তানসেনের নাম তোমরা বলতে পারো। এরপর দেখো আমাদের যে মূল গল্প সেটা আমরা এবার পড়বো। লেটস রিড, চলো পড়ি। দ্য কিং অফ কিংস এম্পায়ার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। দেখুন দ্য কিং অফ কিংস, কিং মানে কি রাজা, অফ কিংস মানে রাজাদের রাজা অর্থাৎ রাজাধিরাজ, এম্পায়ার আকবর সম্রাট আকবর, হু রুলড, হু মানে হচ্ছে যিনি, রুলড মানে কি শাসন করতেন, ওভার ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষকে শাসন করতেন। ওয়াজ মানে ছিলেন, আ গ্রেট লাভার একজন মহান, লাভার মানে হচ্ছে প্রেমিক বা প্রেমিক, অফ আর্টস মানে কলা, সায়েন্স মানে বিজ্ঞান, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, অ্যান্ড মিউজিক মানে সঙ্গীত। অর্থাৎ তিনি এই যে সঙ্গীত, তারপরে সাহিত্য, সায়েন্স মানে বিজ্ঞান, আর্টস মানে কলা এই সমস্ত এই সব কিছুকে তিনি ভালোবাসতেন। এরপর দেখো ওয়ান ডে অন আ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। তো অন আ ফাইন মর্নিং, ফাইন মানে কি সুন্দর, মর্নিং মানে সকালবেলা। তো একদিন, প্রথমে দেখো ওয়ান ডে মানে হচ্ছে একদিন, অন আ ফাইন মর্নিং মানে একটি সুন্দর সকালবেলায়, হি ওয়াজ ওয়াকিং, ওয়াক মানে হচ্ছে হাঁটা, তো হি ওয়াজ ওয়াকিং মানে তিনি হাঁটছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন, ভাস্ট মানে হচ্ছে বিশাল, গার্ডেন মানে বাগান, তার বিশাল বাগানে তিনি হাঁটছিলেন।
কে? না, রাজা আকবর। এরপর হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তো দেখো কি বলা হয়েছে, হিজ গার্ডেন মানে তার বাগান, ওয়াজ ছিল, লাইন্ড উইথ ট্রিজ মানে লাইন দিয়ে বা সারি সারি গাছ লাগানো ছিল বাগানে, দ্যাট প্রডিউসড যেগুলো প্রডিউস বা করেছিল বা উৎপন্ন করেছিল যে গাছগুলো, দ্য টেস্টিয়েস্ট মানে সব থেকে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট মানে সব থেকে রসালো, ফ্রুটস মানে ফল উৎপাদন করেছিল, সুস্বাদু এবং রসালো ফল, ইন দ্য হোল কিংডম বলতে রাজত্ব, এখানে রাজত্ব বলতে রাজার যে রাজ দরবারের চারিদিকে যে সমস্ত জায়গা আর কি, সেখানে সে সমস্ত জায়গায় এই যে গাছগুলো ছিল সারি সারি, সেই গাছে সুস্বাদু এবং রসালো ফল ধরেছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। তো দেখো দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স মানে ফ্লাওয়ার্স মানে কি ফুলও ছিল, অফ অল শেপস অ্যান্ড সাইজ মানে কি আকার, শেপস মানে হচ্ছে আকার বা আকৃতি, অর্থাৎ বিভিন্ন সব রকমের আকার আকৃতির ফুলও কিন্তু ছিল, ওকে, ইন হিজ গার্ডেন তার বাগানে, তার বলতে এখানে সম্রাটের বাগানে, ঠিক আছে। এরপরে হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। দেখো হি হ্যাড মানে তার ছিল, হিজ মানে তার, মোস্ট ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত, মোস্ট ট্রাস্টেড মানে সব থেকে বিশ্বস্ত বা অত্যন্ত বিশ্বস্ত, যাকে তিনি বিশ্বাস করতেন আর কি, অ্যান্ড ফেভারিট মানে প্রিয়, মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী, বীরবল ছিল তার সঙ্গে, উইথ হিম মানে তার সঙ্গে, অর্থাৎ তিনি যখন তার বাগানে হাঁটছিলেন রাজা আকবর, সেই সময় তার সঙ্গে তার অত্যন্ত বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল তার সঙ্গে ছিল, ঠিক আছে, বা ছিলেন। নেক্সট দেখো, বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। তো বাট মানে কি কিন্তু, দ্য গ্রেট এম্পারার এই মহান আকবর, গ্রেট মানে মহান, এম্পারার মানে আকবর, এই মহান এম্পারার মানে হচ্ছে রাজা, ঠিক আছে, এই মহান রাজা আকবর ডিড নট হ্যাভ মানে ছিল না, হ্যাভ মানে থাকা, তো ডিড নট হ্যাভ মানে ছিল না, এই মহান সম্রাট আকবরের ছিল না, কি ছিল না, পিস অফ মাইন্ড, পিস মানে শান্তি, মাইন্ড মানে হচ্ছে মন, তো মনের শান্তি ছিল না, পিস অফ মাইন্ড মানে হচ্ছে মনের শান্তি। এরপর দেখো দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, দ্য কোয়ালিটি মানে হচ্ছে গুণ, উইদাউট হুইচ নো ওয়ান যেটা ছাড়া, উইদাউট হুইচ মানে যেটা ছাড়া, নো ওয়ান কেউই না, নট ইভেন দ্য কিং অফ কিংস এমনকি রাজাদের রাজা বা রাজাধিরাজ, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি মানে কি সৌন্দর্য, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, সৌন্দর্যের প্রশংসা করতে পারে না, অর্থাৎ কি বলা হচ্ছে না, সম্রাট আকবর এই মহান সম্রাট আকবরের মনের শান্তি ছিল না, এবং যেটা না থাকলে কেউই কোনো সৌন্দর্যের প্রশংসা করতে পারে না, অর্থাৎ যদি আমাদের মনের শান্তি না থাকে, আমরা যতই সুন্দর কিছু জিনিস দেখি না কেন, সেই সুন্দর জিনিসটা আমরা এনজয় করতে পারি না বা উপভোগ করতে পারি না, বা তার প্রশংসাও কিন্তু আমরা করতে পারি না, তো মনের শান্তিটা হচ্ছে সব থেকে আমাদের বেশি প্রয়োজন, তো সেই মনের শান্তি সম্রাট আকবরের ছিল না। এরপরে দেখো ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। তো এখানে দেখো কি বলা হচ্ছে, ওয়াইজ বীরবল, ওয়াইজ মানে কি জ্ঞানী, বীরবল একজন জ্ঞানী মানুষ ছিলেন, ওকে। তো দেখো ওয়াইজ বীরবল, এই যে জ্ঞানী বীরবল, নোটিসিং হিজ মানে তাকে নোটিস করে বা দেখে আকবরকে তিনি দেখলেন যে তাকে একটা অন্যরকম লাগছে, ঠিক আছে, তো সেটা দেখে কী করলো, আস্কড আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও গ্রেট মানে কি মহান এবং পাওয়ারফুল মানে শক্তিশালী রাজা, মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ মানে আপনার, ট্রাভেল মানে কি, ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, অর্থাৎ আপনাকে কী সমস্যা হয়েছে আপনার, ঠিক আছে, যে আপনাকে এরকম দেখাচ্ছে, ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। দেখো ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ মানে তোমাকে দেখে মানে তোমাকে যে স্বাভাবিক যেমন তোমাকে দেখি সেরকম কিন্তু এখন মনে হচ্ছে না, ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ মানে তুমি যেমন স্বাভাবিক অবস্থায় থাকো সেরকম তোমাকে মনে হচ্ছে না, এটা কে বলছে, বীরবল রাজা আকবরকে বলছেন। ফর মাই কিং কারণ হচ্ছে কি, কারণটা মাই কিং নেভার ফেলস, আমার রাজা বলতে এখানে রাজা আকবরের কথা বলা হচ্ছে, নেভার ফেলস কখনোই ব্যর্থ হয় না, টু এনজয় দ্য বিউটি মানে সৌন্দর্যকে উপভোগ করতে কখনোই ব্যর্থ হয় না, অফ দ্য গ্রেটেস্ট কিংডম এই মহানতম কিংডম মানে এই মহান রাজত্বের যে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্য উপভোগ করতে আমার রাজা বা আকবর কখনোই ব্যর্থ হয় না।
দিস আর্থ হ্যাজ এভার সিন, যে মহানতম মানে সাম্রাজ্য এই পৃথিবীতে আর কেউ এই পৃথিবীতে আর নেই বললেই চলে আর কি, ঠিক আছে। সেই মহান সাম্রাজ্যের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে আপনি ব্যর্থ হচ্ছেন, ঠিক আছে। তো সেটা দেখেই আকবরকে এই বীরবল বলল কি আপনার কি সমস্যা হচ্ছে, যেটা জিজ্ঞাসা করলো। এরপর দেখো পরের প্যারাগ্রাফে আমাদের কি রয়েছে, আকবর রিপ্লাইড বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড ইউ আর রাইট, ঠিক আছে। দেখো আকবর রিপ্লাইড মানে আকবর উত্তর দিলেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয় বন্ধু, ডিয়ারেস্ট মানে কি আমার প্রিয়তম বন্ধু, ইউ আর রাইট তুমি ঠিকই বলেছো। There is indeed a riddle that has been troubling me. তো বলছে কি দেয়ার ইজ আ ইন্ডিড মানে প্রকৃতই বা সত্যি আ রিডেল একটা রিডেল বা একটা ধাঁধা রয়েছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি যেটা আমাকে সমস্যায় ফেলেছে। অ্যান আইডিয়াল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি মানে হচ্ছে উদ্বিগ্ন, ঠিক আছে। তো দেখো তা অ্যান আইডিয়াল থট মানে হচ্ছে চিন্তা বা ভাবনা, আইডিয়াল মানে হচ্ছে অলস আর কি, অর্থাৎ এখানে একটা বেকার চিন্তা বা বেকার একটা ভাবনা, হুইচ কেম টু মি ইন পাসিং যেটা আমার মনের মধ্যে এসেছে বা মনের মধ্যে উদয় হয়েছে, ইজ নাও মাই কজ অফ ওয়ারি এবং সেটা হচ্ছে আমার এখন একটা উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওয়ারি মানে হচ্ছে চিন্তা বা উদ্বিগ্ন, কজ মানে হচ্ছে কারণ এবং সেটাই আমার উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। I am troubled because I cannot find an answer to a simple question. What is the fastest thing on this planet? দেখো I am troubled মানে হচ্ছে আমি সমস্যায় পড়েছি, বিকজ কারণ হচ্ছে ট্রাবল মানে কি সমস্যা, তো আমি সমস্যায় পড়েছি বিকজ কারণ I cannot find আমি খুঁজে পাচ্ছি না অ্যান আনসার মানে একটি উত্তর, টু আ সিম্পল কোশ্চেন একটা সাধারণ কোশ্চেনের উত্তর বা সাধারণ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট মানে কি এই গ্রহ আমাদের পৃথিবী, ঠিক আছে, এই গ্রহ। তো এই পৃথিবীতে ফাস্টেস্ট থিং মানে ফাস্ট মানে কি দ্রুত, আর ফাস্টেস্ট মানে দ্রুতগামী, সব থেকে দ্রুতগামী জিনিসটা কি এর উত্তরটা আমি খুঁজে পাচ্ছি না এবং এটাই আমাকে সমস্যায় ফেলেছে। দেখো এই কথা শুনে এবার বীরবল কি বলছে, বীরবল সেড ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি। তো দেখো বীরবল বলছে কি, বীরবল সেড মানে বীরবল বললেন, ইজ দ্যাট অল ব্যাস এই কথা, ইউর ম্যাজেস্টি মানে ইউর ম্যাজেস্টি বলতে এখানে প্রভু বলা হচ্ছে, ঠিক আছে, আকবরকে। দেখো প্রভু জাস্ট এই কথার জন্য আপনি চিন্তায় পড়েছেন, এটা বীরবল বলল। এরপর দেখো কল ইউর কার্টিয়ার্স টুগেদার, এখানে কার্টিয়ার্স মানে কি, কার্টিয়ার্স মানে হচ্ছে সভাসদগণ মানে রাজদরবারে আর যে সমস্ত লোকজন আসে আর কি জ্ঞানী গুণী লোকেরা, সেই সমস্ত লোকের কথা বলা হচ্ছে। তো কল মানে হচ্ছে ডাকা, কল ইউর কার্টিয়ার্স টুগেদার মানে হচ্ছে একসঙ্গে, অর্থাৎ আপনার রাজদরবারে যে সমস্ত সভাসদগণ রয়েছেন, যে সমস্ত লোক রয়েছেন তাদেরকে ডাকেন আর কি, ঠিক আছে। এ কথা কে বললো, বীরবল। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার। তো দেখো লেট আস সি মানে দেখা যাক, ইফ ওয়ান অফ দেম মানে তাদের কোনো একজন বা কেউ একজন ক্যান অ্যান্সার বা উত্তর দিতে পারে কি না। ইফ নট দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। তো দেখো ইফ নট যদি না পারে, অর্থাৎ এই সমস্ত লোকজনকে ডাকার পর তাদের মধ্যে থেকে যদি কেউ এর উত্তর দিতে না পারে যে পৃথিবীতে মানে এই পৃথিবীতে সব থেকে দ্রুতগামী জিনিসটা কি, সেটা যদি বলতে না পারে, দেন তাহলে আই এম সার্টেন আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ আমি আপনাকে বলবো, অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট এই পৃথিবীতে সব থেকে দ্রুতগামী জিনিসটা কি, ঠিক আছে। ফাস্টেস্ট থিং মানে দ্রুতগামী জিনিস, অন দ্য প্ল্যানেট এই গ্রহে বা এই পৃথিবীতে। অ্যাট দ্য কিংস কোর্ট ম্যানি হার্ড দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর। দেখো অ্যাট দ্য কিংস কোর্ট, তো অ্যাট দ্য কিংস কোর্ট মানে হচ্ছে রাজ দরবারে, ম্যানি হার্ড মানে অনেকেই শুনলো, দ্য কোশ্চেন মানে প্রশ্নটি, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর যেটা অর্থাৎ যে প্রশ্নটা রাজা আকবরকে সমস্যায় ফেলেছিলেন, ঠিক আছে। মোস্ট ওয়্যার পাজেলড মানে কি হতবাক হয়ে যাওয়া, ঠিক আছে, অর্থাৎ বা বিব্রত হয়ে পড়া, কনফিউজড হয়ে পড়া আর কি, ঠিক আছে। তো মোস্ট মানে বেশিরভাগ, ওয়্যার পাজেলড মানে বেশিরভাগই এই প্রশ্নটা শুনে মানে হতবাক হয়ে গেল, বিব্রত হয়ে পড়লো। সাম সেড বালক কার্টস আদার সেড হর্সেস। তো দেখো সাম মানে কিছু লোকজন সেড বললো, বালক কার্টস মানে শব্দের দ্রুতগামী যে জিনিস সেটা হচ্ছে বালক কার্টস মানে হচ্ছে গরুর গাড়ি, অর্থাৎ বলদের যে গাড়ি চালায় সেই গাড়ি। আদার সেড অন্যান্যরা বললো কি হর্সেস মানে ঘোড়ার গাড়ি বা ঘোড়া, ঠিক আছে। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম। কিন্তু বীরবল কী করলো, জাস্ট মানে শুধুমাত্র স্মাইল্ড মানে কি হাসলো, অ্যাট দেম মানে তাদের কথা শুনে বীরবল কেবলমাত্র হাসলো।
After everyone had failed to satisfy the Emperor Akbar, Birbal offered to answer his question. তো দেখো এই লাইনে কি বলা হচ্ছে, আফটার মানে পরে আর কি, আফটার এভরিওয়ান হ্যাড ফেল্ড মানে কি ব্যর্থ, অর্থাৎ প্রত্যেকেই ব্যর্থ হওয়ার পর টু স্যাটিসফাই এম্পায়ার অর্থাৎ রাজা আকবরকে, স্যাটিসফাই মানে সন্তুষ্ট, ঠিক আছে, সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়ার পর বীরবল অফার টু আনসার হিজ কোশ্চেন। তো বীরবল অফার করলো টু আনসার হিজ কোশ্চেন, তার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা তখন বীরবল দিলেন আর কি, যখন কেউ পারলো না, সবাই ব্যর্থ হলো। হি সেড ইওর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। তো হি সেড তিনি বললেন, এখানে বীরবল বললেন কি, ইওর ম্যাজেস্টি মানে প্রভু, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন, সব থেকে দ্রুতগামী জিনিস যেটা সেটা হচ্ছে মানুষের মন, এটাই হচ্ছে সব থেকে দ্রুতগামী জিনিস। টু প্রুভ ইট হি সেড লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি। তো দেখো টু প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা, এবং এটা প্রমাণ করার জন্য এই যে মানুষের মনটা যে সব থেকে দ্রুতগামী জিনিস, এটা প্রমাণ করার জন্য হি সেড তিনি বললেন, অর্থাৎ বীরবল বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম মানে হচ্ছে আমাদের, পিপল মানে কি মানুষজন, তো অফ আওয়ার কিংডম মানে হচ্ছে রাজত্ব, আমাদের রাজত্বে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে প্রেজেন্ট আ প্রবলেম টু মি, আমার কাছে একটা প্রবলেম, একটা সমস্যা আমার কাছে রাখতে বলো। প্রেজেন্ট মানে হচ্ছে রাখা, ঠিক আছে। তো আমাদের রাজত্বে যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে ডাকেন এবং তাদের যে সমস্যা রয়েছে, কোনো একটা সমস্যা আমার কাছে রাখতে বলুন, ঠিক আছে। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন। দেখো আই শ্যাল শো ইউ আমি আপনাকে দেখাবো, শো মানে কি দেখানো, আই শ্যাল শো ইউ আমি আপনাকে দেখাবো, হাউ ফাস্ট কত দ্রুত, আই ক্যান সলভ আমি সলভ করতে পারি, সলভ মানে কি সমস্যার সমাধান করা, আমি কত দ্রুত সমাধান করতে পারি, ইট মানে এটাকে, ইউজিং মাই পাওয়ার্স অফ মাইন্ড অ্যালোন, ইউজিং মানে ব্যবহার করে, দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড আমার মনের যে ক্ষমতা, পাওয়ার মানে কি ক্ষমতা, আমার মনের ক্ষমতাটাকে ব্যবহার করে, অ্যালোন মানে একাকী, শুধুমাত্র আমার মনের ক্ষমতাটাকে ব্যবহার করেই কীভাবে আমি সেই সমস্যার মানে দ্রুত সমাধান করতে পারি সেটা আমি আপনাকে দেখাবো। তো এই কথা বীরবল রাজা আকবরকে বললেন। এরপর দেখো আ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স মানে হচ্ছে দর্শক, ঠিক আছে। তো রাজ দরবারে সেই সমস্ত লোকজনকে ডাকা হলো, দেশের লোকজনকে। তো আ ম্যান মানে একজন মানুষ, কেম মানে আসলো, ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে আসলো, ফ্রম দ্য অডিয়েন্স অর্থাৎ যে দর্শক ছিল তাদের মধ্যে থেকে একজন মানুষ সামনের দিকে এগিয়ে আসলো। He claimed that his neighbor had sold him his well. দেখো হি ক্লেমড মানে সে দাবি করলো, ক্লেমড মানে দাবি করা, সে দাবি করলো দ্যাট যে হিজ নেবার, হিজ মানে কি তার, নেবার মানে প্রতিবেশী, যে তার প্রতিবেশী তার বাড়ির পাশের যে লোক আর কি, হ্যাড সোল্ড মানে সোল্ড মানে কি বিক্রি করেছিল আর কি, সেল মানে বিক্রি করা, সেল থেকে সোল্ড, তো হ্যাড সোল্ড মানে বিক্রি করেছিল, হিম মানে তাকে, হিজ ওয়েল মানে হচ্ছে কুয়ো। তো একজন লোক সেখান দিয়ে আসলো এবং সে দাবি করলো কি যে তার প্রতিবেশী একজন লোক তাকে তার কুয়োটা বিক্রি করেছে, যেখানে যে কুয়োতে জল থাকে আর কি, সেই কুয়ো তাকে বিক্রি করে দিয়েছিল। নাও ওয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম হিজ ওয়েল হিজ নেভার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। তো দেখো নাও মানে কি এখন, ওয়েন মানে এখন, ওয়েন মানে যখন, হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার যখন সে জল তুলতে চাইছিল, ওয়ান্টেড মানে কি চেয়েছিল, যখন সে জল তুলতে চেয়েছিল, ফ্রম দ্য ওয়েল সেই কুয়ো থেকে, যে কুয়োটা সে কিনে নিয়েছে সেই কুয়ো থেকে যখন সে জল তুলতে গেল বা জল তুলতে চেয়েছিল, হিজ নেবার তার প্রতিবেশী ওয়ান্টেড মানে চেয়েছিল টু চার্জ হিম মানি ফর ইট। তো এটার জন্য অর্থাৎ জল তোলার জন্য তার কাছ থেকে মানি মানে টাকা চার্জ করেছিল বা টাকা তার কাছে আবার চেয়েছিল। সে তো কুয়োটা বিক্রি করে দিয়েছে এবং যে কুয়োটা কিনেছে সে যখন সেই কুয়ো থেকে তার জল তুলতে চাইছিল তখন সে আবার সেই তার কাছ থেকে টাকা চাইছিল জল তোলার জন্য। এরপর দেখো আফটার বিং সামান্ড টু দ্য কোর্ট হিজ নেভার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট। তো আফটার বিং সামান্ড মানে হচ্ছে কাউকে ডাকা বা আহ্বান করা। তো আফটার বিং সামান্ড টু দ্য কোর্ট মানে দরবারে ডাকার পর হিজ নেভার মানে তার প্রতিবেশীকে, যে প্রতিবেশী বিক্রি করেছিল কুয়োটাকে, ঠিক আছে, তাকে ডাকার পরে সে কী করলো, হিজ নেভার তার প্রতিবেশী আর্গুড মানে হচ্ছে যুক্তি দেখালো, আর্গু মানে কি যুক্তি,
সে যুক্তি দিল দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড, যে সে শুধুমাত্র বিক্রি করেছিল কি হি মানে তাকে, দ্য ওয়েল মানে কুয়োটা বিক্রি করেছিল, নট দ্য ওয়াটার ইন ইট, কুয়োর মধ্যে যে জল রয়েছে সেই জলটা কিন্তু সে তাকে বিক্রি করেনি, সুতরাং সে যদি জল তুলতে যায় তাহলে কিন্তু আমি তার কাছ থেকে আবার টাকা নেব, এরকম যুক্তিটা সে দেখালো। তো এরপর দেখো পরের প্যারাগ্রাফে কি রয়েছে, আকবর লিসেন্ড টু হিজ আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট মানে কি সমস্যা, ঠিক আছে। তো দেখো আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট, তো আকবর লিসেন মানে কি শোনা, আকবর শুনলেন এই যে যুক্তিটা দেখালো এই প্রতিবেশী, কেয়ারফুলি মানে হচ্ছে যত্ন সহকারে শুনলেন আর কি, মন দিয়ে শুনলেন, অ্যান্ড আস্কড বীরবল এবং বীরবলকে জিজ্ঞাসা করলেন বা বললেন টু সেটেল দিস ডিসপিউট, এই যে ডিসপিউট বা এই সমস্যাটার সমাধান করতে, সেটেল মানে কি সমাধান করার জন্য বীরবলকে বললেন। এরপর বীরবল দেখো কি বলছে, বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। তো বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান, বীরবল সেই লোকটাকে দেখে হাসলো, স্মাইল মানে কি হাসা, অ্যান্ড সেড এবং বলল আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল মানে কি সহজ, ঠিক আছে, সহজ সরল, রাদার মানে খুবই সহজ আর কি। তো আই থিঙ্ক মানে আমার মনে হয় দ্য সলিউশন মানে হচ্ছে সমাধান, তো সমাধানটা হচ্ছে খুবই সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, ইয়োর নেভার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন দ্য ওয়েল। তো দেখো বলা হচ্ছে ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা হয় ইয়োর ওয়েল এখন, তো ইয়োর ওয়েল মানে তোমার কুয়ো, নাও মানে এখন, তো এটা এখন তোমার কুয়ো, ইয়োর নেভার তোমার কুয়ো বলতে যে এটা কিনে নিয়েছে ওয়েলটাকে বা কুয়োটাকে, তো তাকে বীরবল বলছে কি ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা তোমার কুয়ো এখন, ওকে। ইয়োর নেভার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইট, তো তোমার প্রতিবেশী এখন যেহেতু এই কুয়োতে জল রেখে দিচ্ছে, তো জল রাখার জন্য তোমাকে কিন্তু রেন্ট মানে কি ভাড়া দিতে হবে, ঠিক আছে। তো যে কুয়োটা কিনে নিয়েছে তাকে বলছে যে তোমাকে যে কুয়োটা বিক্রি করে দিয়েছে সে তো তুমি যখন জল তুলতে যাচ্ছ তখন সে তোমাকে চার্জ করছে, তো তার জল যেহেতু তোমার কুয়োর মধ্যে আছে তাই তাকে কিন্তু ভাড়া দিতে হবে তোমাকে, ঠিক আছে। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে। তো ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল। তো দেখো ইফ মানে যদি, হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তো সে যদি তোমাকে এই কুয়ো থেকে জল তুলতে যাওয়ার সময় যদি তোমার কাছ থেকে টাকা চায় তাহলে কি হবে, হি মাস্ট পে, তাকেও পে করতে হবে বা টাকা দিতে হবে, ফর ইউজিং ইউর ওয়েল তোমার যে কুয়োটা সে ব্যবহার করছে সে জল রাখার জন্য, তাহলে তাকেও কিন্তু তোমাকে ভাড়া দিতে হবে বা টাকা দিতে হবে, ওকে। তো এরপর দেখো দ্য নেভার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। দেখো দ্য নেভার মানে সেই প্রতিবেশী, রিয়েলাইজ মানে বুঝতে পারলো, দ্যাট হি ওয়াজ আউটউইটেড মানে হচ্ছে যুক্তির দ্বারা কাউকে পরাস্ত করা। দেখো হি ওয়াজ আউটউইটেড মানে তাকে যুক্তির দ্বারা পরাস্ত করা হয়েছে, অ্যান্ড উইথড্রিউ এবং সে উইথড্রিউ মানে তুলে নিল, হিজ ক্লেম মানে তার দাবি, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। অর্থাৎ যেহেতু সেই নেভার বা প্রতিবেশী তাকে সে কুয়োটা বিক্রি করে দিয়েছিল এবং সে যে কিনেছিল সে যখন জল তুলতে যাচ্ছিল তখন তার কাছ থেকে টাকা চাইছিল, কিন্তু বীরবল বললো কি তুমি যেহেতু ওকে বিক্রি করে দিয়েছো তাই তুমি যখন ও জল তুলতে যাচ্ছে তখন তুমি ওর কাছ থেকে টাকা চাইছো, তাহলে তোমার জল ওর কুয়োতে আছে, তাহলে তোমাকে কিন্তু ভাড়া দিতে হবে। তো এই কথা শুনলে সেই লোকটা মানে বুঝতে পারলো যে এই রাজা মানে বীরবল তাকে কিন্তু মানে যুক্তির দ্বারা তাকে পরাস্ত করে ফেলেছে, অর্থাৎ যুক্তি দেখিয়ে সেই কিন্তু জিতে গেছে আর কি, ঠিক আছে। তো সে কি বললো, ঠিক আছে আমি আমার কুয়ো বিক্রি করে দিয়েছি, আমি আর টাকা ওর কাছ থেকে নেব না, ওকে। এরপর দেখো অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি। তো এখানে কী বলা হচ্ছে, অল অ্যারাউন্ড মানে চারিদিকে পিপল ওয়ার অ্যামেজড মানে চারিদিকে যে সমস্ত লোকজন ছিল, ওয়ার অ্যামেজড মানে সবাই মানে বিস্ময় হয়ে গেল, ঠিক আছে, বিস্ময় হয়ে গেল, অবাক হয়ে গেল আর কি, অ্যামেজড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, অ্যাট দ্য উইজডম অফ বীরবল মানে বীরবলের যে জ্ঞান সেই জ্ঞানটা দেখে, অ্যান্ড দ্য স্পিড অফ
হিউম্যান মাইন্ড এবং হিউম্যান মাইন্ড মানে মানুষের মনের যে স্পিড বা মনের যে দ্রুততা, যে যার স্পিড বা গতি, সেটা দেখে তারা অবাক হয়ে গেল। দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি, যেটার অ্যাবিলিটি মানে সমর্থ রয়েছে, টু সলভ মানে হচ্ছে সমাধান করতে, আ প্রবলেম একটা প্রবলেমকে, ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, অর্থাৎ মানুষের মনের যে একটা ক্ষমতা রয়েছে কোনো সমস্যার সমাধান করার জন্য, ঠিক আছে, সেটা দেখে মানে চারদিকে সমস্ত মানুষ অবাক হয়ে গেল। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। দেখো ট্রুলি মানে সত্যি সত্যিই, দেয়ার ওয়াজ নাথিং কোনো কিছুই নেই, ফাস্টার মানে হচ্ছে দ্রুতগামী, দ্যান ইট এটার চেয়ে বলতে মানুষের মনের কথা বলা হচ্ছে, তো এর চেয়ে দ্রুতগামী আর কিছুই নেই। তো এটাই ছিল আমাদের গল্প, এখানে আমাদের শেষ হয়ে গেল গল্পটা। তো এখানে দেখো আমাদের কয়েকটা ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, অর্থাৎ কয়েকটা শব্দের মানে এখানে দেওয়া আছে, আমি তোমাদের এগুলো বলে দিচ্ছি। প্রথমে রয়েছে অ্যাপ্রিসিয়েট মানে টু আন্ডারস্ট্যান্ড দ্য ওর্থ অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর মূল্য বুঝতে পারা, সেটাই হচ্ছে অ্যাপ্রিসিয়েট বা প্রশংসা করা। রিডেল মানে হচ্ছে আ ভার্বাল পাজেল, একটা হচ্ছে পাজেল মানে হচ্ছে ধাঁধা আর কি, ঠিক আছে, সেটাই হচ্ছে রিডেল। কার্টিয়ার্স মানে হচ্ছে আ পার্সন হু ইজ পার্ট অফ দ্য কোর্ট অফ আ কিং অর আ কুইন। তো কার্টিয়াস মানে হচ্ছে কোনো ব্যক্তি যা হচ্ছে কোনো রাজা বা রানীর রাজদরবারের একটা পার্ট বা একটা অংশ, তো তাকে বলা হয় কার্টিয়াস, অর্থাৎ রাজদরবারে যে সমস্ত সভাসদ থাকেন আর কি, তাদেরকেই বলা হয় কার্টিয়াস। এরপর হচ্ছে সামান্ড মানে হচ্ছে কল্ড ফর, অর্থাৎ ডাকা বা আহ্বান করা। এরপর আউটউইটেড মানে ডিফিটেড বাই লজিক, মানে যুক্তি দিয়ে কাউকে পরাস্ত করা, সেটাই হচ্ছে আউটউইটেড। এরপর যেটা আমাদের রয়েছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 1 দেওয়া আছে এখানে প্রথমে। তো অ্যাক্টিভিটি 1-এ এখানে দেখো বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে এখানে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। তো নাম্বার এতে কী দেওয়া আছে দেখো, এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং, অর্থাৎ রাজা আকবর হাঁটছিলেন। কোথায় হাঁটছিলেন? ইন হিজ প্যালেস, ইন দ্য রয়্যাল গার্ডেন, ইন দ্য হাউস অফ বীরবল। তো কোথায় হাঁটছিলেন রাজা আকবর? ইন হিজ রয়্যাল গার্ডেন, তার যে বাগান রয়েছে, ঠিক আছে, সেই মহান বাগান, সেই রয়্যাল গার্ডেন অর্থাৎ রাজার যে বাগান, সেই বাগানে হাঁটছিলেন। তো অপশান দুয়েরটা আমাদের সঠিক হবে, এটা সঠিক উত্তর হবে আমাদের দুয়েরটা। তারপর দেখো নাম্বার বিতে, বীরবল ওয়াজ আকবরস। তো বীরবল ছিল আকবরের কি? মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, গ্রিডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার, রাইভাল। তো মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার ছিল, অর্থাৎ অত্যন্ত বিশ্বস্ত এবং একটা অত্যন্ত বিশ্বস্ত মিনিস্টার মানে ছিল আর কি, ঠিক আছে, মিনিস্টার ছিল বা মন্ত্রী ছিল। তো অপশান আমাদের একটা সঠিক উত্তর হবে, 2 এবং 3 আমাদের হবে না। নাম্বার সিতে কী দেওয়া আছে? দ্য এম্পায়ার ওয়াজ, অর্থাৎ রাজা ছিলেন হ্যাপি কাম ওয়ারিড, রাজা আকবর কীরকম ছিল? হ্যাপি মানে খুশি, কাম মানে শান্ত, আর ওয়ারিড মানে কি? উদ্বিগ্ন। তো উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, ঠিক আছে, রাজার মনে শান্তি ছিল না। অপশান 3 এটা সঠিক হবে। এরপর নাম্বার ডিতে কী দেওয়া আছে দেখো, দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ, পৃথিবীতে মানে সব থেকে দ্রুতগামী জিনিস কোনটা? দ্য হিউম্যান মাইন্ড, বালক কার্ট না হর্সেস? তো দ্য হিউম্যান মাইন্ড এটা সঠিক উত্তর হবে, অপশান 1-এরটা, ঠিক আছে, মানুষের মন সবথেকে দ্রুতগামী জিনিস। এরপর নাম্বার ইতে কী দেওয়া আছে দেখো, দ্য নেভার ওয়াজ আউটউইটেড বাই, অর্থাৎ প্রতিবেশী কার দ্বারা আউটউইটেড মানে যুক্তির দ্বারা পরাস্ত হয়েছিল, কার সঙ্গে? আকবর, বীরবল, দ্য নেভার্স ফ্রেন্ড। উত্তর হবে বীরবল, অর্থাৎ বীরবল তাকে মানে যুক্তির সাহায্যে পরাস্ত করেছিল। তো অপশান এখানে দুয়েরটা সঠিক হবে। তারপর দেখো এখানে রয়েছে অ্যাক্টিভিটি 2-তে, এখানে কী দেওয়া আছে? এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, কোনটা ঠিক কোনটা ভুল সেটা লিখতে হবে। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, এবং প্রত্যেকটা উত্তরের সবাইকে তোমাকে একটি করে যুক্তি দেখাতে হবে বা স্টেটমেন্ট দিতে হবে কেন ঠিক এবং কেন ভুল। তো এখানে প্রথমে যেটা রয়েছে নাম্বার এতে, এম্পায়ার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। তো যখন রাজা আকবর মানে তার বাগানে হাঁটছিলেন বা ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তাকে খুব ওয়ারিড দেখাচ্ছিল, মানে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল। সেটা সঠিক উত্তর হবে। তো আমরা এখানে কী লিখবো? টি লিখবো। এবং এখানে তো আমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক আর কেন ভুল। তো আমরা এটার সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবো? সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আমরা এখানে লিখবো, বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। এই যে লাইনটা, এটা আমাদের যেটা পড়লাম সে তার মধ্যে রয়েছে, সেখান থেকে আমাদের হুবহু লিখতে হবে, ঠিক আছে। পুরোটা না, যদি তোমরা না লেখো, এখানে প্রথম অংশটুকু লিখবে এবং 3টে ডট দিয়ে শেষের অংশ একটু লিখবে, তাহলে কিন্তু আমাদের হবে, ঠিক আছে। তো আমি এখানে এই অংশটুকু লিখলাম, প্রথমের অংশটুকু লিখলাম, তারপর ডট 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 আমি দেওয়ার পরে যে শেষের একটু অংশ আমি এখান থেকে লিখবো, ঠিক আছে। শেষে আমি এই অংশটা লিখে দিলাম, যেহেতু আমার এখানে জায়গা কম, জায়গা থাকলে তোমরা পুরোটাও লিখতে পারো, ঠিক আছে, পুরো অংশটাও লিখতে পারো। তো আমি এই অংশটুকু এখানে লিখে দিলাম, ঠিক আছে, এখানটায়।
এরপর দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে নাম্বার বিতে, দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গ্রেট ইন দ্য গার্ডেন অফ আকবর, অর্থাৎ আকবরের বাগানে কোনো ফল এবং ফুলের গাছ ছিল না। তো এটা ভুল তথ্য, অনেক ফুল গাছ ছিল, ঠিক আছে, এবং অনেক ফুল এবং ফল গাছ ছিল সেখানে। তো এটা আমাদের কী হবে, এফ হবে। তো আমরা এটাকে লিখবো এফ, ঠিক আছে, এর পাশে আমরা এফ লিখবো, এখানটায় আমরা এফ লিখবো, ঠিক আছে। তো এটার যে সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, সাপোর্টিং স্টেটমেন্টে দেখো তোমাদের নাম্বার বি এর যে এখানে লিখবে সেটা কি, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট fruits in the whole kingdom. There were flowers of all shapes and sizes in his garden. এই পুরোটা লিখতে হবে। পুরোটা তোমরা যদি না লেখো প্রথম অংশটা লিখবে এবং শেষের অংশটুকু লিখবে ডট দিয়ে, ঠিক আছে। আমি এখানে প্রথম যে অংশটুকু সেই অংশটুকু এখানে লিখলাম, তারপর 3টে ডট দেব, ডট দেওয়ার পর আমি পরের যে অংশ সেটা লিখবো, ঠিক আছে। দেখো পরের এই অংশটুকু আমি এখান থেকে লিখে দিলাম, এই অংশটুকু লিখলাম। ওকে, এরপর দেখো নাম্বার সিতে প্রশ্ন কী দেওয়া আছে, বীরবল ওয়াজ ইন ডিফারেন্ট টু আকবরস ট্রাভেল, মানে আকবরের যে সমস্যা হয়েছিল তাতে বীরবল কোনো কর্ণপাত করেনি, ঠিক আছে, কোনো মানে কিছুই বলেনি, এটা ভুল তথ্য, ঠিক আছে। সে তার মনের অবস্থা বুঝতে পেরেছিল এবং তাকে জিজ্ঞেস করেছিল কী সমস্যা হচ্ছে, ঠিক আছে, এবং সেই সমস্যার সমাধান করারও সে চেষ্টা করেছিল, ঠিক আছে। তো দেখো এটা আমাদের এফ হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে আমরা কী লিখবো, সাপোর্টিং স্টেটমেন্টে দেখো আমরা এখানটায় সাপোর্টিং স্টেটমেন্টে আমরা দেখিয়ে দিচ্ছি কী লিখবে তোমরা। সাপোর্টিং স্টেটমেন্টে নাম্বার সিটা লিখবে এখানে, ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, ঠিক আছে। এটা ট্রাভেলিং হবে, স্পেলিংটা ভুল আছে, ঠিক আছে, ট্রাভেল হবে TRA, এটা স্পেলিংটা ঠিক করে দিচ্ছি, TROUELING, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, ঠিক আছে। দেখো এটা আমরা প্রথমে এই অংশটুকু লিখলাম, প্রথম অংশটুকু লিখলাম, তারপরে শেষের অংশটুকু আমরা এখানে 3টে ডট দেবো, দিয়ে শেষের একটু অংশ আমি লিখে দেবো, ঠিক আছে, এই অংশটুকু লিখে দিলাম। তোমরা পারলে পুরোটাও লিখতে পারো, ঠিক আছে, সম্পূর্ণটা লিখবে। এটা আমি পাশে দিয়ে দিচ্ছি, দেখো। এরপর নাম্বার ডিতে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা দেখবো। নাম্বার ডি এর প্রশ্নে এখানে কি বলা হচ্ছে, দেখো নাম্বার ডিতে এখানে দেওয়া আছে, বীরবল সাকসিডেড ইন আনসারিং টু আকবরস কোয়ারি, অর্থাৎ বীরবল আকবরের যে প্রশ্ন ছিল, কোয়ারি ছিল, সেটার উত্তর দিতে সক্ষম হয়েছিল। তো এটা আমাদের ঠিক হবে। তো এটা আমাদের কি লিখতে হবে, এটা আমরা লিখবো টি লিখবো, ঠিক আছে। তো এর পাশে আমরা টিটা এখানে লিখবো, জাস্ট এখানে আমাদের এর পাশে টিটা লিখবো, ঠিক আছে। তো এটা আমাদের টি হবে, ওকে। তো এটা সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু আমাদের লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, নাম্বার ডি এরটা, নাম্বার ডিতে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে লিখবে, হি সেড ইউর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, অর্থাৎ তিনি বলেছেন যে এটা হচ্ছে প্রভু, এটা হচ্ছে মানুষের মন হচ্ছে সব থেকে দ্রুতগামী জিনিস। তো এটার হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট এটা এখানে এটা হবে, ঠিক আছে। তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে নাম্বার ডি এরটা, ঠিক আছে। এরপর দেখো নাম্বার ইতে আমাদের যেটা দেওয়া আছে, নাম্বার ইতে বলা হচ্ছে, দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল, অর্থাৎ বীরবলের যে জ্ঞান সেটা দেখে আকবরের রাজদরবার যে সমস্ত লোকজন ছিলেন তারা হচ্ছে খুব প্রশংসা করেছিল, অ্যাডমায়ার মানে প্রশংসা করেছিল। তো এটা ঠিক হবে। তো এটা আমরা এখানে কী লিখবো, এটা আমরা লিখবো টি, এটা সঠিক তথ্য, তো তার জন্য এটা টি হবে। এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো কী লিখবে, এটা হচ্ছে, অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড at the wisdom of Birbal and the speed of human mind that has the ability to solve a problem instantly, ঠিক আছে। চারিদিকে সমস্ত মানুষ কি অবাক হয়ে গেছিলো বীরবলের এই বুদ্ধি দেখে, অর্থাৎ মনের যে মানুষের মনের যে পাওয়ার, মানুষের মনের ক্ষমতার যে কতটা স্পিড সেটা দেখে তারা মানে অভিভূত হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এটা লিখতে হবে আমাদের, ঠিক আছে। পুরোটা না লিখতে তোমরা কিন্তু অল্প লিখতে পারো, ঠিক আছে। প্রথম অংশটুকু লিখবে এবং শেষের অংশটুকু এভাবে লিখে দেবে। আমি প্রথম অংশটুকু একটু লিখলাম, তারপরে পরের যে অংশটুকু রয়েছে সেটা আমি লিখব। এরপর শেষের অংশটা কিছুটা আমি এখান থেকে এভাবে লিখে দেব, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের অপশান নাম্বার ই এর এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা এভাবে লিখলাম এবং দেখো সবগুলো আমরা এখানে হয়ে গেল আমাদের অপশান অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা এখানে করলাম। এরপর দেখো পরের প্রশ্ন যেটা আমাদের রয়েছে দেখবো আমরা অ্যাক্টিভিটি 3তে এখানে বলা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ
দিস, এটা কী ধরনের গল্প যেটা আমরা পড়লাম? ইট ইজ আ প্লে, এসে অর স্টোরি। প্লে মানে নাটক, এসে মানে প্রবন্ধ, স্টোরি মানে হচ্ছে গল্প। এটা হচ্ছে আমাদের একটি গল্প, ঠিক আছে, স্টোরি। তো স্টোরি তো এটা আমাদের অপশান 4-এরটা, এই যে 3-এরটা, এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো নেক্সট দেখো আমাদের পরের যে প্রশ্ন রয়েছে, এখানে বলা হচ্ছে গিভ আনাদার টাইটেল টু দ্য স্টোরি, গিভ রিজনস ফর ইওর আনসার। তো এই যে গল্পটা আমরা পড়লাম, এটার একটা অন্য একটা নাম, টাইটেল মানে নাম, অন্য একটা নাম দিতে বলা হচ্ছে। তো এটার একটা অন্য নাম কি হতে পারে? বীরবলস উইজডম, মানে বীরবলের জ্ঞান, এটা আমরা নামটা কিন্তু দিতে পারি। যেহেতু এই গল্পের মাধ্যমে, এই গল্পটির মধ্যে যে বীরবলের যে জ্ঞান বা বুদ্ধি, সেটাই কিন্তু এখানে প্রতিফলন হয়েছে এই গল্পের মধ্যে। তো আমরা এখানে লিখতে পারি, গল্পের নাম আলাদাভাবে দিতে পারি কি, বীরবলস উইজডম, ঠিক আছে, WISDOM, বীরবলস উইজডম, এটা আমরা গল্পের নাম আর একটা অন্য নাম দিতে পারি। এবং এখানে বলা যায় গিভ রিজনস ফর ইউর আনসার, কেন এই নামটা হতে পারে সেটা তোমার রিজনটা লিখতে হবে। তো কেন না, বীরবলের যে বুদ্ধি কিন্তু এই গল্পের মধ্যে মানে প্রতিফলিত হয়েছে আর কি, বুদ্ধিটাই দেখানো হয়েছে বা জ্ঞানটাই দেখানো হয়েছে, সেটা তো সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো দেখো সেটা আমরা এখানে লিখেছি, দেখো কি লিখবে, বিকজ ইন দিস, এই অংশটা লিখবে, বিকজ ইন দিস স্টোরি উই সি হাউ বীরবল সলভ দ্য পাজেলড বাই ইউজিং হিজ উইজডম, মানে বীরবল কীভাবে এই গল্পে তার জ্ঞান বা বুদ্ধিটাকে ব্যবহার করে কীভাবে একটি সমস্যার সমাধান করেছে সেটাই দেখানো হয়েছে, ঠিক আছে। তো এই অংশটা তোমরা এখানটায় এর যে কারণটা সেটা তোমরা এখান থেকে, এটা আমি এখানটায় তো ঠিক আছে, এখানটা আমি লিখে দিচ্ছি এই অংশটুকু, ঠিক আছে। এখানে দেখো প্রথম যে লেটারটা রয়েছে এটা কিন্তু ক্যাপিটাল লেটার লিখবে, বিটা ক্যাপিটালে লিখবে, ঠিক আছে। তো বিটা আমি ক্যাপিটাল লেটার এভাবে লিখলাম। তো এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। দেখো পরেরটা যেটা আমাদের রয়েছে, এর নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 দেওয়া আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি, এই বাক্যগুলোকে মানে পূর্ণ করতে বলা হচ্ছে। তো প্রথমে কি দেওয়া আছে, আকবর আস্কড বীরবল, আকবর বীরবলকে কি জিজ্ঞেস করেছিল? আকবর আস্কড বীরবল, আকবর বীরবলকে জিজ্ঞেস করেছিল কি জিজ্ঞেস করেছিল? হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, অর্থাৎ এই গ্রহে সবথেকে বড় জিনিস, সবথেকে দ্রুতগামী জিনিস কি সেটা জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। তো এটা আমাদের উত্তরটা লিখতে হবে। এরপর হচ্ছে নাম্বার বি, মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজেলড, মানে আকবরের দরবারের বেশিরভাগ লোকই, পাজেল মানে হচ্ছে হতবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এরপরে আমার পরের অংশটা কী হবে, হিয়ারিং দ্য কোশ্চেন দ্যাট ট্রাভেল আকবর, যেটা হচ্ছে আকবরকে যে প্রশ্নটা মানে সমস্যায় ফেলেছিল সেটা শুনে সবাই মানে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। তো এটা আমাদের এখানে উত্তরটা লিখতে হবে, পরের অংশটা হবে, ঠিক আছে। নাম্বার সিতে ড্যাশ দেওয়া আছে, উইথ ডিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, তো কী হবে, সেই যে প্রতিবেশী বাড়িটা মানে কুয়োটা বিক্রি করেছিল, ঠিক আছে, সে তার যে দাবিটা সে করেছিল সেটা দাবিটা তুলে নিয়েছিল। তো আমাদের এখানে আনসারটা কী হবে, দেখো দ্য নেবার হু হ্যাড সোল্ড হিজ ওয়েল, যে প্রতিবেশী তার কুয়োটাকে বিক্রি করে দিয়েছিল সে তার দাবিটা তুলে নিল, আকবরের কাছে বুদ্ধি দ্বারা পরাস্ত হয়ে সে তার দাবিটাকে তুলে নিয়েছিল। তো এই অংশটা আমাদের এখানে লিখতে হবে। নাম্বার ডিতে কী দেওয়া আছে, দেখো ড্যাশ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, তো মানুষের মন হচ্ছে সব থেকে হচ্ছে দ্রুতগামী জিনিস, তখন আমরা কী লিখবো, হিউম্যান মাইন্ড, HUMAN, হিউম্যান মাইন্ড, হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ, তো মানুষের মন হচ্ছে পৃথিবীতে বা এই গ্রহের মধ্যে সব থেকে দ্রুতগামী জিনিস। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 6 কী দেওয়া আছে, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এটা পূরণ করতে হবে। এখানে এফেক্ট দেওয়া আছে আর এদিকে দেওয়া আছে কজ মানে কারণ, আর এফেক্ট মানে প্রভাব। তো প্রথমে এফেক্টটা দেওয়া আছে, ফলাফলটা দেওয়া আছে, আকবর ওয়াজ ট্রাভেলড, মানে আকবর ট্রাভেলড মানে হচ্ছে সমস্যায় পড়েছিল। তো কারণটা কি, কারণ সে তার একটা কোশ্চেন বা প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছিল না, ঠিক আছে, তো সেটা লিখতে হবে আমাদের। তো দেখো আমরা উত্তরটা এখানে এভাবে লিখবো, আকবর ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু আ সিম্পল কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, অর্থাৎ এই গ্রহের সব থেকে মানে দ্রুতগামী জিনিসটা কি, এই প্রশ্নের উত্তরটা আকবর খুঁজে পাচ্ছিল না, তার জন্যই সে সমস্যায় পড়েছিল, ঠিক আছে। তো আমাদের এটা এখানে লিখতে হবে। এখানে যেহেতু জায়গা কম তো এখানে আমি এতটা তোমাদের দেখাতে পারছি না, আমি এখানে এটা লিখে দিচ্ছি, দেখো এই অংশের মধ্যে আমি এখানে এটা তোমাদের জন্য লিখে দিলাম, ঠিক আছে। প্রথমেরটা হবে এটা নাম্বার 1-এরটা। এরপর প্রথমে দেখা যাচ্ছে 2-এ, এম্পায়ার আকবর আস্কড বীরবল টু সলভ আ রিডল, তো এম্পায়ার আকবর মানে রাজা আকবর আস্কড বীরবল, আকবরকে বলেছিল টু সলভ আ রিডল, একটা ধাঁধা তাকে সমাধান করতে বলেছিল। এর ফলে কী হয়েছিল, এফেক্টটা কী হবে, আকবর কল্ড অল হিজ কার্টিয়ার্স টুগেদার, মানে আকবর তার সমস্ত কার্টিয়ার্স বা সমস্ত
যে সমস্ত সভাসদ ছিল তার রাজদরবারে তাদেরকে ডেকেছিল। তো এটা আমাদের এখানটায় লিখতে হবে, ঠিক আছে, এই অংশটা। তো এরপর দেখো পরের যেটা প্রশ্ন রয়েছে, নেক্সট হচ্ছে আমাদের এখানে এফেক্টে দেওয়া আছে 3 নম্বর দাগে। এখানে বলা হচ্ছে দ্য নেভার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, অর্থাৎ প্রতিবেশী তার কুয়ো থেকে জল তোলার জন্য তার কাছ থেকে টাকা চার্জ করেছিল। তো এর কারণটা কি হবে না, আনাদার নেভার কেপ্ট ওয়াটার ইন হিজ ওয়েল, অন্য একটি প্রতিবেশী তার কুয়োতে জল রেখেছিল, ঠিক আছে, এটা লিখতে হবে আমাদের। যদিও তার সে কুয়োটা কিনে নিয়েছিল, ঠিক আছে, কিন্তু তবুও সে তার কাছ থেকে টাকা চাইছিল, ঠিক আছে, তার কুয়োতে জল রাখার জন্য। এরপর অ্যাক্টিভিটি 7, এখানে কি বলা হয়েছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট ওয়ার গ্রেট এম্পারার আকবর লাভড, অর্থাৎ মহান রাজা আকবর কোন কোন জিনিস ভালোবাসতেন, এই আর্টস সায়েন্স, ঠিক আছে, সেগুলো আমাদের লিখতে হবে, লিটারেচার মিউজিক, সেগুলো আমাদের লিখতে হবে আনসার। তো লিখবো কি, দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড ওয়ার আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক, ঠিক আছে, এই অংশটা আমাদের উত্তরে লিখতে হবে। তো দেখো এটা আমরা এখানে উত্তরটা লিখে দিচ্ছি, ঠিক আছে, প্রথমের যে আনসার সেটা। তো এটা আমি উত্তরটা উপরে লিখে দিচ্ছি, যেহেতু এখানে আমাদের এটা আসছে না, ঠিক আছে, এই অংশের মধ্যে। তো এটা উত্তরটা আমি এখানে রাখলাম, প্রথমের উত্তর এটা, ঠিক আছে। নাম্বার এ। নাম্বার বিতে দেওয়া আছে হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, অর্থাৎ আকবরের মনের শান্তি কেন ছিল না, কারণ সে একটা সিম্পল প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। তো আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ হি কুড নট সলভ আ রিডল দ্যাট ওয়াজ ট্রাভেলিং ইউ, সে একটা ধাঁধার উত্তর খুঁজে পাচ্ছিল না যেটা তাকে সমস্যায় ফেলেছিল। তো তো সেটা আমাদের এখানে উত্তরটা লিখতে হবে, অপশন নাম্বার বি এর প্রশ্নের উত্তর এটা। তো বি এর উত্তরটা আমরা এখানটায় লিখলাম। এরপর দেখো এরপর হচ্ছে আমাদের নাম্বার সি এর উত্তরটা আছে, সি এর প্রশ্ন দেখবো আমরা। তো এই প্রশ্নের উত্তরটা আমি নিচে রেখে দিচ্ছি, এখানে নিচে রাখলাম, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার বি এর উত্তর আমাদের। এরপর রয়েছে সিতে, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ মানে যে সমস্ত দর্শক ছিল বা শ্রোতা ছিল তাদের মধ্যে থেকে একটা লোক তার যে সমস্যা, কোন সমস্যার কথা সে বলেছিল, যে সমস্যার কথা বলেছিল সেটা এখানে লিখতে হবে। তো সমস্যাটা কি দেখো, দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স ক্লেমড দ্যাট হিজ নেভার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তো সেই প্রতিবেশী বলেছিল যে তার সেই মানে দর্শকদের মধ্যে থেকে একজন বলেছিল যে তার যে প্রতিবেশী সে তাকে তার কুয়োটা বিক্রি করে দিয়েছিল। বাট কিন্তু ওয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কিন্তু যখন সে কুয়ো থেকে জল তুলতে যাচ্ছিল, হিজ নেভার ওয়ান্টেড মানি ফ্রম হিম, তখন সে তার কাছ থেকে আবার টাকা চাইছিল। তো এটা হচ্ছে তার মানে এই অভিযোগটা সে করেছিল, এটা আমাদের উত্তরে লিখতে হবে, ঠিক আছে। উত্তরটা যেহেতু বড় তো আমি এখানে পেস্ট করতে পারছি না, তোমরা এখান থেকে দেখে নাও। এরপর যেটার প্রশ্ন রয়েছে নাম্বার ডিতে, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, বীরবল কীভাবে সেই মানে সমস্যাটা সমাধান করেছিল। তো সেটার আমরা উত্তর লিখবো, দেখো বীরবল সলভড দ্য প্রবলেম উইথ দ্য হেল্প অফ হিজ উইজডম অ্যান্ড পাওয়ার অফ মাইন্ড, তার মনের শক্তি এবং তার জ্ঞান বা বুদ্ধি দিয়ে প্রবলেমের সমাধান করেছিল। হি আস্কড দ্য নেভার টু গিভ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন দ্য আদার্স ওয়েল, অর্থাৎ এই আকবর বলেছিল যে সেই প্রতিবেশীকে যে তুমি তোমার জল অন্যর কুয়োর মধ্যে রেখে দিচ্ছ, তো তোমাকে তার জন্য কিন্তু ভাড়া দিতে হবে। দ্য নেভার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড, এবং সেই প্রতিবেশী বুঝতে পেরেছিল যে সে মানে বুদ্ধির দ্বারা তাকে পরাস্ত করা হয়েছে, যুক্তির দ্বারা তাকে সে পরাজিত হয়েছে। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং সঙ্গে সঙ্গে সে তার যে অভিযোগ সেটা তুলে নিল। ওকে, তো এটা গেল আমাদের পরের প্রশ্ন, হচ্ছে নাম্বার ডি এর প্রশ্ন, ঠিক আছে। তো উত্তরগুলো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে আর পেস্ট করছি না কারণ এখানে জায়গা কম আছে। এরপর পরের প্রশ্ন দেখবো আমরা অ্যাক্টিভিটি 8 এর প্রশ্নের উত্তরগুলো। এখানে কি দেওয়া আছে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর সিনোনিম মানে একই অর্থের শব্দ আমরা যে প্যাসেজে পড়লাম সেখানে দেওয়া আছে, তো খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমটা কী দেওয়া আছে, কনফিউজড। তো কনফিউজটা কী হবে, কনফিউজড হবে পাজেলড, কনফিউজ মানে হচ্ছে হতবাক হয়ে যাওয়া বা বিব্রত হয়ে পড়া। তো আমরা এখানে প্যাসেজের মধ্যে কী পেয়েছিলাম, পাজেলড পেয়েছিলাম, ঠিক আছে, PUZZLED, পাজেলড হবে, ঠিক আছে। কনফিউজড মানে হচ্ছে পাজেলড। এরপর ডিম্যান্ড মানে কি দাবি, আমরা কী পেয়েছিলাম, ক্লেম। তো এখানে কী লিখবো, দেখো ক্লেম, CLAIMED, ক্লেমড, ঠিক আছে, সে ক্লেম করেছিল বা দাবি করেছিল। এরপর হচ্ছে আর্গুমেন্ট মানে কি যুক্তি দেখানো, ঠিক আছে।
তো এখানে হচ্ছে আর্গুমেন্ট যুক্তি, আর এখানে হচ্ছে সারপ্রাইজড। আর্গুমেন্ট তো এখানে কী হবে, হবে ডিসপিউট হবে, ঠিক আছে। তা যে সমস্যাটার কথা বলা হচ্ছে, তো আর্গুমেন্ট এখানে লিখবে ডিসপিউট, এটা ডিসপিউট হবে, DISPUT, ডিসপিউট হবে, ঠিক আছে। আর এরপর হচ্ছে সারপ্রাইজ, মানে অবাক হয়ে যাওয়া, ঠিক আছে। সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। তো এটা কী হবে, এটা হবে এটা পাজলড, ক্লেম আর ডিসপিউট এটা, এবং এটা হবে, দেখো আমরা এখানে তোমাদের জন্য লিখে রেখেছি, এটা হবে আমাদের অ্যামেজড হবে, ঠিক আছে। অ্যামেজড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। তো তোমরা এখানে লিখবে অ্যামেজড, AMAZED, অ্যামেজড মানে হচ্ছে অবাক বা বিস্ময় প্রকাশ করা। তারপর দেখো লেটস লার্ন, এখানে দেওয়া হচ্ছে লুক অ্যাট দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে, টেক্সট থেকে এই যে বাক্যগুলো আমরা এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে আমরা যে প্যাসেজটা পড়লাম বা যে গল্পটি পড়লাম সেখান থেকে এই বাক্যগুলো দেওয়া হচ্ছে। বাক্যের মধ্যে দেখো এখানে সবুজ কালারে কিছু শব্দ দেওয়া আছে, যেমন গ্রেট, গ্রেটেস্ট, ঠিক আছে। এই যে শব্দগুলো, এগুলোকে বলা হয় কি অ্যাডজেক্টিভ, এবং এগুলো হচ্ছে ডিগ্রি, যেমন পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। গ্রেটেস্ট এটা হচ্ছে এই যে প্রথমে গ্রেট, এটা হচ্ছে এটাগুলো পজিটিভ ডিগ্রি, আর গ্রেটেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। তো দেখো এই যে গ্রেটেস্ট করা হয়েছে এখানে কি EST যোগ করে এই গ্রেটেস্টটাকে করা হয়েছে, ঠিক আছে। পজিটিভ ডিগ্রি থেকে EST যোগ করে বা মোস্ট, লিস্ট এগুলো যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। আর একটা ডিগ্রি রয়েছে সেটাগুলো কম্পারেটিভ ডিগ্রি, যেমন হচ্ছে গ্রেটার, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি। তো তিনটে ডিগ্রি থাকে, তিনটি, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রিতে দেখো ER অথবা মোর অথবা লেজার এগুলো মানে পজিটিভ ডিগ্রির সঙ্গে যুক্ত করলেই কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কী হয়, EST যোগ করতে হয় অথবা মোস্ট অথবা লিস্ট এগুলো যোগ করতে হয়। যেমন দেখো এখানে কিছু ডিগ্রি দেওয়া আছে, এগুলো তোমরা মুখস্থ করবে এই পুরো চার্টটাকে, ঠিক আছে। এবং ক্লেভার মানে কি চালাক, আর ক্লেভারার মানে হচ্ছে আরও চালাক। দেখো এখানে ক্লেভারের সঙ্গে ER যুক্ত করা রয়েছে, আর ক্লেভারেস্ট শেষে EST যুক্ত করা রয়েছে। তো ক্লেভারেস্ট মানে সব থেকে বেশি চালাক। এবার বিগ মানে হচ্ছে বড়, বিগার ER যোগ করা আছে, বিগার। আর বিগেস্ট সব থেকে বড়, বিগার মানে হচ্ছে আরও বড়। রেয়ার মানে যেটা খুব কমই হয়, আর এটা হচ্ছে রেয়ারার, যেটা হচ্ছে রেয়ারেস্ট, যেটা সব থেকে কম হয় আর কি। হ্যাপিয়ার, এখান থেকে হ্যাপি মানে সুখী, এখানে দেখো হ্যাপিয়ার, এটা রয়েছে হ্যাপিয়েস্ট। তারপর দেখো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, গুড, বেটার, বেস্ট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ, তিনটি। এই পুরো চারটা তোমরা পুরো এগুলোকে মানে স্পেলিং সহ ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। তো দেখো এরপর যেগুলো আমাদের রয়েছে কিছু এখানে নিয়ম কিছু দেওয়া রয়েছে, কীভাবে কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে হয় এবং সুপারলেটিভ ডিগ্রি করতে হয়, তার কিছু এখানে নিয়ম দেওয়া রয়েছে। যেমন এখানে দেখো প্রথমে বলা হচ্ছে শব্দের শেষে কি ER যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করা হয়, এবং EST যুক্ত করে হচ্ছে মানে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। যেমন হচ্ছে দেখো স্ট্রং, তার সঙ্গে ER যোগ করে স্ট্রঙ্গার, এবং EST যুক্ত করে কী হয়ে গেল, স্ট্রংগেস্ট হয়ে গেল। এটা একটা নিয়ম। এরপর দেখো এখানে আরও একটি নিয়ম বলা হয়েছে যে যদি কোনো শব্দ মানে খুব কম অক্ষরের শব্দ হয়, 2টি বা 3টি অক্ষরের শব্দ হয় সেক্ষেত্রে, এবং শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কী করতে হয়, এই যে শেষের কনসোনেন্টটা সেটাকে দুবার লিখে তার সঙ্গে ER আর EST যোগ করতে হয়। যেমন দেখো এখানে ফ্যাটের সঙ্গে কিন্তু মানে শুধু ER যুক্ত করা হয়নি, তার সঙ্গে আরেকটা টি দেওয়া হয়েছে, ডাবল টি দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে এখানে দেখো ডাবল টি দিয়ে EST করা হয়েছে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। এরপর আরেকটা নিয়ম এখানে দেওয়া আছে, যদি দেখো আমাদের কোনো শব্দের শেষে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আরেকবার ER দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আর দিলেই হবে, এবং শুধুমাত্র ST দিলে হয়ে যায়। যেমন এখানে লার্জের স্পেলিংটা হচ্ছে LARGE, তো LARGE এটা হচ্ছে লার্জের স্পেলিং, তার সঙ্গে যদি আমরা আবার একবার ER দিই তাহলে ভুল হবে, শুধুমাত্র আরেকটা আর দিতে হবে, এবং এখানে শুধুমাত্র ST দিতে হবে, ওকে। এরপর দেখুন যদি এখানে বলা হয়েছে কি যদি কোনো একটা শব্দ যদি একটু বড় শব্দ হয় এবং সেখানে যদি 2টির বেশি সিলেবেল থাকে, সিলেবেল মানে হচ্ছে দল, বাংলা যেটাকে দল বলা হয়, অর্থাৎ দল হচ্ছে কি কোনো একটা শব্দের একটা সব থেকে কম অংশটুকু আমরা কতটা মানে যতটা একবারে উচ্চারণ করতে পারি সেটাকেই বলা হয় কি দল বা সিলেবেল। যেমন হচ্ছে দেখো এখানে ওয়ান্ডারফুল, এই যে ওয়ান্ডারফুল শব্দটাকে আমরা কবারে উচ্চারণ করতে পারি, ওয়ান্ডারফুল 3বার, অর্থাৎ এই 3টি সিলেবেল রয়েছে এই ওয়ান্ডারফুল শব্দটার মধ্যে। তো যদি 2টি সিলেবেল মানে 2টির বেশি সিলেবেল থাকে কোনো শব্দের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে আগের নিয়মগুলো ER বা EST যুক্ত করে সেগুলো আমরা এই যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, মোর ওয়ান্ডারফুল আর মোস্ট ওয়ান্ডারফুল করতে হবে, ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রি করার জন্য মোর ওয়ান্ডারফুল, আর সুপারলেটিভ ডিগ্রি করার জন্য মোস্ট ওয়ান্ডারফুল, ঠিক আছে, করতে হবে। তো এটাও একটা নিয়ম গেল। এরপর দেখো আরও একটি নিয়ম দেওয়া আছে এখানে, যদি কোনো শব্দের সাথে ওয়াই থাকে তাহলে সেই ওয়াইটাকে কিন্তু
ওয়াইটা উঠিয়ে দিয়ে সেখানে ওয়াইয়ের জায়গায় আই লিখতে হবে, তারপর ইয়ার এবং ইএসটি করতে হবে। কম্পারেটিভ ডিগ্রির সময় ইয়ার আর সুপারলেটিভের সময় ইএসটি দিতে হবে। যেমন এখানে FUNNY ফানি দেওয়া আছে, সেসব ওয়াইটা দেখো এখানে উঠিয়ে দিয়ে এখানে ওয়াইয়ের জায়গায় আই বসানো হয়েছে, তারপর ইয়ার দেওয়া হয়েছে, এবং এখানেও ওয়াইয়ের জায়গায় আই দিয়ে ইয়ার দেওয়া ইএসটি দেওয়া হয়েছে। তো ফানি, ফানি আর ফানিয়েস্ট, ঠিক আছে। এবং দেখো শেষে এখানে আরেকটি নিয়ম দেওয়া আছে, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যেই পড়ে না। যেমন কিছু কিছু শব্দ দেওয়া আছে যেগুলো হচ্ছে এই যে নিয়মগুলো আমরা এখানে দেখলাম, এই কোনো নিয়মের মধ্যেই পড়ে না। সেগুলো হচ্ছে যেমন ব্যাড, ওর্স্ট, ব্যাড, ওর্স্ট। ব্যাড মানে খারাপ, ওর্স্ট মানে আরও খারাপ, আর ওর্স্ট মানে সব থেকে খারাপ। তো দেখো এখানে কিন্তু কোনো নিয়ম প্রযোজ্য হচ্ছে না। তেমনি আরও কিছু শব্দ আছে যেমন গুড, বেটার, বেস্ট, এগুলো কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না, ঠিক আছে। সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো দেখো এরপর যেটা আমাদের রয়েছে অ্যাক্টিভিটি 9 এখানে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এগুলো সঠিক ডিগ্রি দিয়ে পূরণ করতে হবে এই শূন্যস্থানগুলিকে। যেমন এখানে নাম্বার এতে দেওয়া আছে তিলা হ্যাজ দা, এখানে দেওয়া আছে লং দেওয়া আছে। লংয়ের তিনটি ফর্ম হচ্ছে লঙ্গার, লংগেস্ট হবে, তিনটি রয়েছে, লং, লঙ্গার, লংগেস্ট। তো হেয়ার, ইন দ্য ক্লাস, তো ক্লাসের মধ্যে। দেখো সুপারলেটিভ ডিগ্রি আমাদের কখন হয়, যখন অনেকের মধ্যে তুলনা করা হয় একজনকে এবং সে হচ্ছে সব থেকে বেস্ট আর কি। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কিছু জনের মধ্যে বা দুজনের মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি। আর হচ্ছে যখন যেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, সেটা কোনো তুলনা করা হয় না, একটা সাধারণ বাক্য, সেই ক্ষেত্রে আমাদের কী হয় হচ্ছে প্রথম যেটা পজিটিভ ডিগ্রি সেটা লিখতে হয়। তো এখানে দেখো একটা ক্লাসের মধ্যে সবথেকে লম্বা চুল রয়েছে কার, শিলার, সেটা বলা হয়েছে এখানে। এখানে আমাদের লিখতে হবে লংগেস্ট হবে, ঠিক আছে। লংগেস্টের স্পেলিং কি, LONGEST, লংগেস্ট, ঠিক আছে। তো কী হবে এটা, শিলা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে শিলার সব থেকে লম্বা চুল আছে। নাম্বার বিতে মিস্টার ঘোষাল ইজ ড্যাশ দেওয়া আছে, এখানে রয়েছে বিজি দেন মিস্টার পাঠক। দেখো এখানে দেয়ান মানে দুটোর এখানে তুলনা করা হয়েছে, তো তুলনা করা হলে কী হবে, সেটা কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। তো মিস্টার পাঠকের চেয়ে মিস্টার ঘোষাল বেশি বিজি আর কি, ঠিক আছে। তো বিজি কী হবে, বিজিয়ার, বিজিয়েস্ট। তো বিজিয়ারের স্পেলিংটা কী হবে, দেখো BUS, এখানে দেখো শেষে ওয়াই দেওয়া আছে, ওয়াইটা কিন্তু এবার আই হয়ে যাবে, আই হয়ে তারপরে ER হবে, তো বিজিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দ্যান মিস্টার পাঠক, মিস্টার পাঠকের থেকে মিস্টার ঘোষাল বেশি ব্যস্ত। নাম্বার সিতে দেওয়া আছে উই শুড বি ড্যাশ কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। তো ইন আওয়ার স্পিচ মানে কথা, স্পিচ মানে কি বক্তৃতা বা কথা বলার সময় আমরা আমাদের মানে কেয়ারফুল, আরও বেশি কেয়ারফুল হতে হবে, ঠিক আছে, বা সতর্ক হতে হবে আর কি। দেখো কেয়ারফুলের কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিগুলো কী হবে, এখানে দেখো কেয়ারফুলে দেখো কটা সিলেবেল আছে, দেখো তোমরা কেয়ারফুল তিনটি সিলেবেল রয়েছে বা তিনটি দল রয়েছে, অর্থাৎ এখানে দুটির বেশি সিলেবেল থাকলে সেখানে কী হবে, মোর এবং মোস্ট, মোর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি হবে, মোস্ট যোগ করলে সুপারলেটিভ ডিগ্রি হবে। তো এখানে আমাদের কী লিখতে হবে, উই শুড বি মোর কেয়ারফুল হবে, ঠিক আছে, MORE, মোর কেয়ারফুল, এটা লিখতে হবে। উই শুড বি মোর কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, মানে কথা বলার সময় আমাদের আরও সতর্ক থাকতে হবে, বা বক্তৃতা দেওয়ার সময় আমাদের আরও সতর্ক থাকা উচিত। নাম্বার ডিতে কী দেওয়া আছে, সেনাওয়াজ ইজ অ্যাজ ড্যাশ দেওয়া আছে, এখানে থিন রয়েছে অ্যাজ প্রলয়। তো দেখো এখানে বলা হচ্ছে কি প্রলয়ের মতো সেনাওয়াজ হচ্ছে কি রোগা, এখানে কোনো তুলনা করা হয়নি। যদি বলা হয়তো প্রলয়ের থেকেও বেশি রোগা, ঠিক আছে, সেনাওয়াজ, তাহলে কী হবে, এখানে কম্পারেটিভ ডিগ্রি হতো, কিন্তু এটা কোনো তুলনা করা হয়নি, তো এটা হবে কি আমাদের পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে প্রথম যে ডিগ্রি থাকে থিন আছে, থিনই হবে, ঠিক আছে, এটা কোনো পরিবর্তন হবে না। তো THIN, এটা আমরা লিখবো থিন, ঠিক আছে, থিন অ্যাজ প্রলয়ের মতোই হচ্ছে স্নাওজ রোগা। নাম্বার ইতে কী দেওয়া আছে, দেখো দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ ওয়াইজ অফ অল, অর্থাৎ পেঁচাকে সমস্ত প্রাণীদের থেকে মানে বুদ্ধিমান বলে বিবেচনা করা হয়, তো সব থেকে বেশি বুদ্ধিমান বলে বিবেচনা করা হয়। তো এখান থেকে ওয়াইজের সুপারলেটিভ ডিগ্রি হবে, তো কী হবে, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট হবে। তো ওয়াইজেস্টের স্পেলিং WISEST, ওয়াইজেস্ট, ঠিক আছে, সব থেকে বেশি বুদ্ধিমান পেঁচা। এরপর নাম্বার এফে দেওয়া আছে হিজ হাউস ইজ ড্যাশ, এখানে দেওয়া আছে ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীব। তো দেখো এখানে তুলনা করা হয়েছে, অর্থাৎ এটা কম্পারেটিভ ডিগ্রিতে হবে, ঠিক আছে। তো সঞ্জীবের তুলনায় মানে আমার বাড়ির থেকে তার বাড়ি বেশি দূরে। তো এখানে ফারের যে কম্পারেটিভ ডিগ্রি সেটা কী হবে, ফার্দার, ফারদেস্ট, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না, ঠিক আছে। এখানে ফার্দার বানানটা কী হবে, স্পেলিংটা FART
THER, আর ফার্দেস্ট হলে কী হবে FARTHEST হবে, ঠিক আছে, ফার্দেস্ট সব থেকে বেশি দূরত্ব। এরপর এসো কী রয়েছে সেটা দেখো, লেটস লার্ন মানে চলো শিখি। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সে, দেখো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, যেমন হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনাকে কী সমস্যায় ফেলেছে বা কী সমস্যা চলছে আপনার। ওকে, তো এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো হচ্ছে দেখো কি এখন কোনো একটা অ্যাকশন বা কাজ ইন প্রোগ্রেস মানে চলছে বোঝাচ্ছে। ওকে, বর্তমানকালে চলছে বোঝাচ্ছে, তো এগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো এখানে লাল কালিতে লেখা আছে, এগুলো তোমার মনে রাখবে। এই যে বাক্যগুলো, এই যে বাক্যটা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে তৈরি করা হয়, দেখো এখানে দেওয়া আছে, প্রথমে সাবজেক্ট লিখতে হয় এবং সাবজেক্ট ওয়াইজ ইজ হবে অথবা অ্যাম অথবা আর, যে কোনো একটি বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে লিখতে হবে। যেমন দেখো এখানে ইজ হয়েছে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে সাবজেক্টের পরে। ওকে, এরপর দেখো আরও একটি শব্দ বা বাক্য এখানে দেওয়া আছে, এখানে দেখো কী রয়েছে, অন আ ফাইন মর্নিং এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, ঠিক আছে। তো এই যে ওয়াজ ওয়াকিং, এই যে বাক্যটা, এটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এটা হচ্ছে আগেরটা আমরা যে বাক্য দিলাম সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়, প্রথমে সাবজেক্টের পরে ওয়াজ হয় অথবা ওয়ার হয়, যে কোনো একটা বসিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো এখানে অ্যাম ইজ আর ছিল, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এবং এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, ওয়াজ অথবা আর হবে এবং তার সঙ্গে ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে, মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ভার্বের 3টি করে ফর্ম থাকে তোমরা জানো, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল থাকে। ওকে, তো এবার দেখো অ্যাক্টিভিটি 10, এখানে যেটা আমাদের বলা হয়েছে অ্যাক্টিভিটি 10 কী দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এই যে বাক্যগুলো দেওয়া আছে, শূন্যস্থানগুলো দেওয়া আছে, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, এবং কোনোটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। যেমন এখানে দেখো নাও দেওয়া আছে, নাও মানে কি এখন, তা বর্তমান বোঝাচ্ছে, ঠিক আছে। তেমনি এখানে দেখো নাম্বার 3 সিয়েরটা, এখানে দেখো ইয়েস্টারডে দেওয়া আছে, তো ইয়েস্টারডে মানে কি গতকালকে কথা বোঝানো হচ্ছে, তাহলে এখানে পাস্ট টেন্সে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে আমাদের এখানে দেখো প্রথমটা আমরা কী লিখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে কী হয়, অ্যাম ইজ অথবা আর, যেহেতু এখানে ইট দেওয়া আছে, তো ইটের পর কী হবে, ইট ইজ হবে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট। তো ইট ইজ, আর রেনটা হচ্ছে ভার্ব, তো রেনের সঙ্গে আইএনজি যোগ হবে, তো রেনিং হবে, তো ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। নাম্বার বিতে ডক্টর মনমোহন সিং, এখানে ড্যাশ দেওয়া আছে ভিজিট কলকাতা, এখানে ভার্বটা দেওয়া আছে ভিজিট কলকাতা টুডে, এটা আজকের কথা বলা হচ্ছে, তো এটাও আমাদের কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, বর্তমানকালের টেন্স হবে। তো ডক্টর মনমোহন সিং, এটা কী হবে, থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট, তো আমাদের ভার্বটা কী হবে, ইজ হবে, অক্সিলারি ভার্বটা ইজ হবে, এবং তারপর কী হচ্ছে ভিজিট, ভিজিটের সঙ্গে আমাদের আইএনজি যোগ করে লিখতে হবে, ঠিক আছে, VISIT হবে, ভিজিট আইএনজি যোগ করলাম, ঠিক আছে, ভিজিটিং। তো ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং কলকাতা টুডে, ডক্টর মনমোহন সিং আজকে কলকাতায় ভিজিট করছেন। এরপর নাম্বার সি, হরি ড্যাশ দেওয়া আছে, স্টাডি দেওয়া আছে অ্যাট 9 PM ইয়েস্টারডে, তো এটা ইয়েস্টারডে মানে হচ্ছে গতকালকে কথা বলা হচ্ছে, তো এর মধ্যে কী হবে, পাস্ট টেন্স হবে। তো এখানে হরির পরে কী হবে, ওয়াজ হবে অথবা ওয়ার হবে, যে কোনো একটা হবে, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তার সঙ্গে কী হবে, ওয়াজ হবে, তো হরি ওয়াজ স্টাডিং হবে, STUDY, তার সঙ্গে আইএনজি যুক্ত করে লিখতে হবে, স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে। এরপর নাম্বার ডিতে দ্য ভয়েস ড্যাশ দেওয়া আছে, এখানে প্লে দেওয়া আছে ইন দ্য ফিল্ড নাও, দেখুন নাও মানে এখন, বর্তমানে কথা বলা হচ্ছে, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর হবে, তো এখানে দেখো দ্য বয়েজ, এটা কি থার্ড পার্সন প্লুরাল সাবজেক্ট, তো আর হবে, ARE আর হবে, এবং প্লে PLAY এর সঙ্গে আইএনজি এটা যুক্ত করে লিখতে হবে। তো দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও, ছেলেগুলো এখন মাঠে খেলছে। নাম্বার রহিম ড্যাশ দেওয়া আছে, এখানে টক দেওয়া আছে টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, তো যখন তার মাতাকে ডেকেছিল, এটা দেখো পাস্ট টেন্সে দেওয়া আছে, তো এটাও আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। তো রহিমের সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট, তো কী হবে, ওয়াজ অথবা ওয়ার হবে, তো কী হবে এখানে ওয়াজ হবে। এবং টক ভাবটা কী দেওয়া হচ্ছে, টর্ক, TALK, টক মানে কি কথা বলা, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তো টকিং হবে, ঠিক আছে। তো রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, যখন তার মা তাকে ডেকেছিল তখন রহিম তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। এরপর দেখো লেটস লার্ন, চলো শিখি, হাউ ডু উই রাইট আর ডায়ালগ, মানে আমরা ডায়ালগ মানে কি কথোপকথন, একজনের সঙ্গে আরেকজন কথা বলছে এরকম, তো সেটা আমরা কীভাবে লিখি সেটা এখানে বলা হচ্ছে। তো ইন কেস অফ ডায়ালগ রাইটিং, মানে ডায়ালগ রাইটিংয়ের সময় উই ইউজুয়ালি রাইট এক্স্যাক্টলি দোজ ওয়ার্ডস দ্যাট আর অ্যাকচুয়ালি স্পোকেন, যেমন আমরা কথাবার্তা বলি মানুষের সঙ্গে, সেইভাবেই কিন্তু লিখতে হয় এই ডায়ালগ।
অ্যাব্রিভিয়েশনস ক্যান বি ইউজড ইন ডায়লগস, এবং এই ডায়লগ লেখার ক্ষেত্রে আমাদের অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত যেগুলো শব্দ, যেমন আই অ্যাম, ঠিক আছে, এই ধরনের আই অ্যামকে যেমন আই এম লেখা হয়, ঠিক আছে, এরকমভাবে লিখতে হয় ডায়লগ। কন্ট্রাক্টেড ফর্মস আর অলসো ইউজ, এবং কন্ট্রাক্টেড ফর্মও লিখতে হয়। কন্ট্রাক্টেড ফর্ম মানে হচ্ছে এই সংক্ষিপ্ত শব্দ আর কি, ঠিক আছে। ইট শুড বি ইন আ কনভারসেশনাল স্টাইল, এবং এটা একটা কনভারসেশনাল স্টাইল মানে একজনের সঙ্গে আরেকজন কথা বলছে, ঠিক আছে, এরকমভাবে লিখতে হয়। তো সেই দেখো এখানে একটা কনভারসেশন দেওয়া আছে, ঠিক আছে, কথোপকথন দেওয়া আছে। যেমন সীতা, দেখো সীতা কি বলছে, হ্যালো হাউ আর ইউ, হ্যালো কেমন আছো। রেশমা বলছে আই এম ফাইন হাউ আর ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো। সীতা কি বলছে, মিটিং ইউ আফটার আ লং টাইম, মানে অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হলো। হোয়ার আর ইউ, হোয়ার ইউ, তুমি কোথায় ছিলে। বাই দ্য টাইম মানে বাই দ্য ওয়ে, যাই হোক তুমি কোথায় ছিলে এতদিন, এটা বলছে। রেশমা বলছে কি, আই ওয়াজ হেল্ড আপ উইথ মাই এক্সাম, আমি আমার পরীক্ষা ছিল, তার জন্য আমি তোমার সঙ্গে দেখা হয়নি আর কি, ঠিক আছে, সেটা বলছে। সীতা কি বলছে, আই সি ও, ওকে, অ্যান্ড হাউ ওয়াজ ইউর এক্সাম, তোমার এক্সাম বা পরীক্ষা কেমন হলো। রেশমা বলছে, ওয়েল, ভালো, নট ব্যাড রিয়েলি, মানে খারাপ হয়নি, বাট নাও আই অ্যাম গেটিং বিট নার্ভাস অ্যাবাউট দ্য রেজাল্ট, কিন্তু আমি এখন আমার রেজাল্টের জন্য একটু নার্ভাস আছে আর কি, ঠিক আছে। এরপর সীতা কি বলছে, ওহ কাম অন, ও ঠিক আছে, আই এম শিওর ইউ উইল ডু ওয়েল, তুমি পরীক্ষায় ভালো ফল করবে। রেশমা বলছে, থ্যাংক ইউ সীতা, ধন্যবাদ সীতা। সীতা কি বললো, বাই দেন, ওকে টেক কেয়ার, ঠিক আছে বাই, টেক কেয়ার মানে আবার দেখা হবে। এরপর দেখো রেশমা বলছে কি, বাই, এভাবে। তো এইভাবে আমার একটা কনভারসেশন বা একটা কথোপকথন লিখতে হয় দুজনের মধ্যে। এরপর দেখো তোমাদের রয়েছে অ্যাক্টিভিটি 11, এখানে দেওয়া আছে, সাপোজ ইউর ফ্রেন্ড আস্ক ইউ টু সলভ আ রিডল অ্যান্ড ইউ ডোন্ট নো দ্য আনসার টু ইট। তো বলা হচ্ছে সাপোজ, মানে মনে করো তোমার বন্ধু তোমাকে একটা রিডল বলেছে, ঠিক আছে, রিডল মানে একটা ধাঁধা তোমাকে জিজ্ঞাসা করেছে এবং তোমাকে সেটা সলভ করতে বলেছে, সেটার উত্তর দিতে বলেছে, কিন্তু তুমি সেটার উত্তর দিতে পারোনি। রাইট আর ডায়লগ, এটা তোমাকে ডায়লগ বা কথোপকথন লিখতে বলা হচ্ছে ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টা শব্দের মধ্যে, বেসড অন দ্য কনভারসেশন দ্যাট ইউ হ্যাড উইথ ইউর ফ্রেন্ড, যেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে করেছো। কারণ তোমার বন্ধু তোমাকে একটা ধাঁধা বলেছে, তুমি সেটার উত্তর দিতে পারোনি, তো সেটাকে একটু বড় করে তোমাদের দুজনের মধ্যে যে কথোপকথনটা হয়েছিল সেটাকে লিখতে বলা হচ্ছে। তো কথোপকথনটা দেখো এখানে বলা হচ্ছে বিগিন লাইক দিস, মানে এরকম করে তুমি শুরুটা করতে পারো। শুরুটা দেখো এখানে বলা হচ্ছে সুনীল, তোমার একটা বন্ধুর নাম এখানে দেওয়া হয়েছে। তো সুনীল বলছে কি, হ্যালো রোহিত, হ্যালো রোহিত, তোমার নাম রোহিত এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, তো তুমি কেমন আছো। হোয়াটস গোয়িং অন, এখন কি চলছে বা তুমি এখন কি করছো। তো ইউ বলতে তুমি, এখানে তুমি তুমি কি বলছো, নাথিং সিরিয়াস, মানে কোনো কিছুই না, জাস্ট হ্যাভিং আ ক্র্যাক অ্যাট দিস ক্রসওয়ার্ড, মানে একটা ক্রসওয়ার্ড বলতে একটা শব্দের ধাঁধা, এটাকে আমি সলভ করার চেষ্টা করছি। তো সুনীল বলছে, গুড টু সি দ্যাট ইউ লাইক পাজেলস, যে এটা দেখে ভালো লাগলো যে তুমি ধাঁধা এগুলোকে ভালোবাসো বা তোমার ভালো লাগে। ওয়েল, হিয়ার্স আ রিডল ফর ইউ, হ্যাঁ দেখো, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটি ধাঁধা রয়েছে যেটা আমি তোমাকে বলবো, তোমাকে উত্তর দিতে হবে। তো ইউ মানে তুমি এবার কি বলছো, হোয়াটস দ্য রিডল, ঠিক আছে, ধাঁধাটা কি বলো। এবার সুনীল বলছে, ওয়েল, এবার সুনীল তোমাকে একটি ধাঁধা বলবে, সেটা তোমাকে তার পরের অংশটা তোমাকে লিখতে হবে এবার, ঠিক আছে। তো পরের অংশটা আমরা এখানে লিখে রাখি, তোমাদের আমি এখান থেকে দেখাচ্ছি কীভাবে তোমরা লিখবে পরের অংশটা। দেখো এই পর্যন্ত আমাদের দেওয়া ছিল, ঠিক আছে, হোয়াটস দ্য রিডল। তারপরে সুনীল বলছে কি, ওয়েল, ঠিক আছে, আনসার দ্য রিডল, মানে এই রিডল বা এই ধাঁধাটির তুমি উত্তর দাও। আই হ্যাভ 3 আইস, বলা হচ্ছে কি, আই হ্যাভ 3 আইস ইন আ রো, মানে একটি শাড়িতে আমার 3টি চোখ আছে, মানে একটি শাড়িতে আমার 3টি চোখ আছে। ওয়েন দ্য রেড ওয়ান ওপেন, যখন লাল চোখটা আমার জ্বলে যায়, ঠিক আছে, বা খুলে যায় আর কি, ওপেন মানে খুলে যায়। অল স্ট্যান্ড লাইক দ্য স্ট্যাচু, তখন সবাই মানে স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে পড়ে বা থেমে যায়, ঠিক আছে, তো সেটা কী জিনিস তোমাকে বলতে হবে। দেখো এবার তুমি কি বলছো, ইটস রিয়েলি পাজলিং মি, মানে এই জিনিসটা আমাকে খুব বিব্রত করলো, খুব পাজল করলো। আই ডোন্ট নো দ্য আনসার, আমি এর উত্তরটা জানি না, বলতে পারবো না। সুনীল বলছে কি, থিঙ্ক মোর, মানে কি আবার ভালোভাবে ভাবো, চিন্তা করো। ইউ ক্যান ইজিলি সলভ ইট, তুমি এটা খুব সহজেই বলতে পারবে বা খুব সহজেই এটা সলভ করতে পারবে। দেখো তুমি কি বলছো, এর জায়গায় তুমি এখানে আই লিখবে, যেহেতু তুমি বলছো, ঠিক আছে, না লিখে তুমি আই লিখবে। হোয়াট দ্য থিং মে বি, ওকে, তো তুমি কি বলছো, হোয়াট দ্য থিং মে বি, জিনিসটা কী হতে পারে, টেল মি, আমাকে বলে দাও, আমি এটা মানে বুঝতে পারছি না। এরপর দেখো সুনীল কি বলছে, দ্য আনসার ইজ ট্রাফিক লাইট, সুনীল বলছে আনসারটা বা উত্তরটা হচ্ছে ট্রাফিক লাইট। ট্রাফিক লাইটে কী থাকে, একটা শাড়িতে 3টি লাইট থাকে, যখন লাল লাইটটা জ্বলে, অর্থাৎ লাল চোখটা যখন জ্বলে ওঠে, তখন কী হয়, সবাই থেমে যায় বা সবাই স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে পড়ে। এটাই ছিল আমাদের ধাঁধা। ওকে, এরপর দেখো তুমি কি বলছো, ওহ হাউ ইজি, কি সহজ। আই শুড আনসার ইট, আমার এটা উত্তরটা বলে দেওয়ার উচিত ছিল, আমি এটা একটু ভাবলেই এটা বলতে পারতাম। এরপর সুনীল বলছে, বাট ইউ ক্যান নট, কিন্তু তুমি পারোনি। ইউ হ্যাভ ডিফিটেড, তুমি আমার কাছে হেরে গেলে। ইউ, ওকে, ঠিক আছে, বাই, ওকে, সি ইউ লেটার, পরে দেখা হবে। তো এই পর্যন্ত আমরা এইভাবে লিখলাম।
এরপর তোমাদের দেখো 12 নম্বর অ্যাক্টিভিটিতে কি বলা হচ্ছে, ট্রাই টু রাইট আ স্টোরি দ্যাট ইউ মে হ্যাভ রেড বিফোর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। তো এখানে বলছে ট্রাই টু রাইট আ স্টোরি, একটা গল্প লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। ইউ মে হ্যাভ রিড, যেটা তুমি আগেও পড়েছো আর কি, বিফোর মানে আগে পড়েছো। ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে এই যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে লিখতে হবে 70টা শব্দের মধ্যে। তো দেখো কী দেওয়া আছে, আক্রো মানে হচ্ছে একটি কাক, ফাইন্ডস মিট মানে মাংসর টুকরো পেয়েছিল, ফ্লাইস টু আর ট্রি একটা গাছের উপরে গিয়ে বসেছিল, আর ক্লেভার ফক্স সি একটা ক্লেভার চালাক হ্যাকসিয়াল সেটাকে দেখতে পেয়েছিল। সেজ টু ক্রো এবং ক্রো সিং মানে এবার সেই কাকে সে গান গাইতে বলেছিল, ক্রো সিং মানে কাক গান গিয়েছিল, মিট ফেলস মাংসের টুকরোটা পড়ে গিয়েছিল, ফক্স টেক্স তারপর হ্যাকসিয়াল সেটাকে নিয়ে নিয়েছিল, ঠিক আছে। ক্রো স্যাড তারপর কাক কী হয়েছিল, স্যাড মানে দুঃখী হয়ে পড়েছিল, ফ্লাইজ যাবে তারপর সে উড়ে চলে গিয়েছিল। তো এটার সাহায্যে আমাদের গল্পটা লিখতে হবে। এখানে বলা যায় বিগিন লাইক দিস, তুমি শুরুটা এইভাবে করতে পারো, শুরুটা এখানে করে দেওয়া হচ্ছে, ক্রো ওয়াজ ফ্লাইং ফর আ লং টাইম মানে একটা কাক অনেকক্ষণ ধরে উড়ে বেড়াচ্ছিল, হি বিকেম ভেরি হাংরি এবং সে খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল, ঠিক আছে। এবার বলা হচ্ছে নাও কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য স্টোরি টেকিং কিউজ ফ্রম অ্যাবাভ। বাকি গল্পটা তোমাকে লিখতে বলা হচ্ছে, এখানে এই যে ক্লুগুলো দেওয়া আছে এইগুলোর সাহায্যে লিখতে হবে, ঠিক আছে। তো দেখো বাকি গল্পটা আমরা এখানে তোমাদের জন্য লিখে রেখেছি, আমি এখান থেকে পড়ে শুনিয়ে দিচ্ছি। গল্পের নামটা তোমরা এইভাবে দিতে পারো, আ ক্লেভার ফক্স অ্যান্ড আ ফুলিশ ক্রো, একটা চালাক খ্যাকসেলি এবং একটা বোকা কাক, ঠিক আছে। দেখো ওয়ান্স দেয়ার ওয়াজ আ ফুলিশ ক্রো, একসময় একটা হচ্ছে বোকা একটা কাক ছিল। ওয়ান ডে ইট ওয়াজ ফ্লাইং ওভার আ মিট শপ, একদিন সে একটা মাংসের দোকানের উপরে উঠছিল। হোয়েন দ্য শপকিপার লুকড বিহাইন্ড, যখন দোকানদার একটু পিছনে তাকিয়েছিল, ইট স্টোল আ পিস অফ মিট, এই একটা মাংসের টুকরো সেখান থেকে চুরি করে নিয়েছিল। দেন দ্য ক্রো ফ্লিউ টু আ ডিস্ট্যান্ট ট্রি অ্যান্ড স্যাট অন আ ব্রাঞ্চ, তারপর সেই কাকটা কী করলো, একটা দূরবর্তী একটা গাছে গিয়ে গাছের ডালে গিয়ে বসেছিল, ঠিক আছে। আন্ডার দ্য ট্রি দেয়ার ওয়াজ আ ক্লেভার ফক্স, তো সেই গাছের নিচে একটা চালাক হ্যাকসেলে ছিল, হু নোটিসড ইট, যে এটাকে লক্ষ্য করেছিল বা দেখেছিল সেই কাকটাকে। ইট আস্কড দ্য ক্রো টু সিং আ সং উইথ ইটস বিউটিফুল ভয়েস, এবং এটা বলতে এখানে হ্যাকসেলি কাকটাকে বলেছিল যে তোমার সুন্দর যে ভয়েস বা সুন্দর গলার আওয়াজ, সেই সুন্দর গলার আওয়াজ দিয়ে একটি গান গাও, ওকে। দ্য ক্রো ফিল্ড প্রাউড, এবং তার কাকটা খুব গর্বিত অনুভব করলো, যেহেতু তার বলা হলো কি তোমার গলার স্বর খুব সুন্দর, এটা শুনে গর্ব অনুভব করলো। অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং, এবং সে গান গাইতে শুরু করলো। হোয়েন ইট ওপেন্ড ইটস মাউথ, যখন এ তার মুখটাকে খুললো বা হাঁ করলো, দ্য পিস অফ মিট মাংসের টুকরোটা ফেল ডাউন পড়ে গেল। দ্য ক্লেভার ফক্স কট দ্য পিস অফ মিট, চালাক খ্যাকসালি কী করলো, মাংসের টুকরোটা ধরে নিল, ইন দ্য মাউথ তার মুখে করে ধরে নিল। দ্য স্যাড ক্রো ফ্লিউ অ্যাবে, এবার সে দুঃখিত যে কাক সে উড়ে চলে গেল। এখানে একটা আমরা দেখো নীতি কথা লিখেছি, অনলি ফুলস আর ফ্ল্যাটার, মানে হচ্ছে যারা বোকা তারাই কেবলমাত্র প্রতারিত হয়, ঠিক আছে। তো দেখো এর আমরা গল্পটা এভাবে লিখলাম, তখন গল্পটা এখান থেকে পুরোটা দেখে নাও। নেক্সট তোমাদের যেটা বলা হয়েছে লেটস ওয়ার্ক টুগেদার, এখানে একসঙ্গে কাজ করতে বলা হয়েছে। এনাক্ট প্লে, এখানে একটা প্লে মানে কি নাটক তোমাদের এখানে অভিনয় করতে বলা হচ্ছে, তোমরা চাইলে এগুলো করতে পারো, আমি তোমাদের বলে দিচ্ছি দেখো কীভাবে করতে বলা হয়েছে এখানে। রিড দ্য স্টোরি এগেন, যে গল্পটা আমরা পড়লাম সেই গল্পটিকে আবার তোমাদের পড়তে বলা হচ্ছে। রাইট ডায়ালগস ফর আকবর, বীরবল অ্যান্ড নেভার, এবং এখানে এই গল্পটি পড়ার পর তোমাদের ডায়লগ লিখতে বলা হচ্ছে, মানে কথোপকথন লিখতে বলা হচ্ছে। আগে লিখতে হবে আকবর, বীরবল এবং যে নেভার বা প্রতিবেশী ছিল, এই তিনজনের যে ডায়লগগুলো সেগুলো লিখতে হবে। লেখার পর প্লে দ্য রোল অফ আকবর, বীরবল অ্যান্ড দ্য নেভার, দ্য প্রতিবেশী বীরবল এবং আকবর, ঠিক আছে। এই যে তিনজনের রোল বা তিনজনের ভূমিকা, এটাকে তোমাদের অভিনয় করতে হবে, তিনজনের তিনটি পার্ট নিতে হবে, এবং সেই তিনটাকে তোমাদের কী করতে হবে, অভিনয় করতে হবে আর কি, ঠিক আছে, নাটকের মতন। দেয়ার শুড বি আ ডিরেক্টর হু উইল গাইড দ্য ক্যারেক্টার্স, এবং তোমাদের মধ্যে একজনকে হচ্ছে ডিরেক্টর হতে হবে যে তোমাদেরকে মানে পরিচালক গাইড করবে আর কি, ঠিক আছে, কীভাবে ক্যারেক্টারগুলিকে কীভাবে অভিনয়টা করতে হবে সে তোমাদের বলে দেবে আর কি। সাম অফ ইউর ফ্রেন্ডস উইল প্রম্পট, এবং তোমাদের কিছু বন্ধু তোমাদেরকে কিন্তু সাহায্য করবে আর কি, ঠিক আছে। তো এরকম করে এটাকে করতে বলা হয়েছে, তোমরা চাইলে কিন্তু এটাকে করতে পারো, ঠিক আছে। এগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, জাস্ট করার জন্য তো বলা হয়েছে, তো তোমরা এগুলো করতে পারো। তো এরপর দেখো তোমাদের লেসন 3 যেটা রয়েছে উই আর 7, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের হচ্ছে লেসন 2 দ্য রিডল যেটা ছিল সেটা সম্পূর্ণ আমরা পড়লাম বাংলা অর্থসহ, এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সমস্ত অ্যাক্টিভিটির উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে যাবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবে।
পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।